আমরা যে পড়াইছি লাস্ট ক্লাসে কোনো প্রশ্ন আছে কিনা? লাস্ট দুইটা ক্লাস ছিল। একদিকে পড়লে আরেকদিকে ভুলে যাই, মানে মোটামুটি কঠিন লাগে। আচ্ছা হ্যাঁ, এটা একটা কোশ্চেন ছিল যে ফেজ আর প্রজেক্ট, তো মানে ফেজের লেংথটা কি ম্যাক্সিমাম প্রজেক্টের সমান নাকি? না না একটা ফেজকে, একটা প্রজেক্টকে আমরা বিভিন্ন ফেজে ভাগ করি। না ওইটা না, আমি যেটা বলতে চাচ্ছি যে তোর মানে একটা ফেজ দিয়ে ম্যাক্সিমাম ধর যে একটা প্রজেক্ট পর্যন্ত লেংথ হতে পারে, ম্যাক্সিমাম একটা প্রজেক্টের এর ভিতরে আমি অনেকগুলো ফেজ করতে পারি। হ্যাঁ, কিন্তু আমার ওই ম্যাক্সিমাম মানে একটা প্রজেক্টের চেয়ে বেশি একটা ফেজ মানে 2-3টা প্রজেক্ট হতে পারে না নাকি? না না না, সেটা তো হতে পারে না, আমি সেটাই বলতে চাচ্ছি। মানে প্রজেক্ট যদি একটা কন্টেইনার ভাবি, তাহলে ফেজ হচ্ছে সেই কন্টেইনারের ভিতরে, আর বাইরে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই। ওকে, এনি আদার কোশ্চেনস? আচ্ছা ভাই, আমি একটা ইনফো দিতে চাই। আপনার লাইভটা কিন্তু আপনার আরেকটা চ্যানেলে হচ্ছে, আমার খোলা আকাশ, আপনার ওই শহীদ রাজার চ্যানেলে না। ও আচ্ছা, বুঝতে পারছি। ও আমি নিজেই ভুল করছি, তাই লাইভ দেওয়ার সময় আমি নিজেই ভুল করছি, আমি নিজে ভুলে গেছি আর কি। তাহলে একবার ইয়া করে দেই না, জি জি, এবার বুঝতে পারছি। Alright. আর এই যে লাইফ সাইকেল নিয়ে একটা কোশ্চেন ছিল আর কি। আচ্ছা হ্যাঁ, কোশ্চেন বলো। হচ্ছে যে আমরা একটু কনফিউশনে ছিলাম যে অ্যাডাপটিভ লাইফ সাইকেলটা আসলে কিভাবে আসলে ডিফাইন করা যায়। কিভাবে ডিফাইন করা যায়? জি, অ্যাডাপটিভ লাইফ সাইকেলটাকে কিভাবে আমরা কনসিডার করব? আচ্ছা, কিভাবে ডিফাইন করবেন? ডিফাইনটা এরকম ভাবে করা যেতে পারে, ধরেন যে আমরা এই প্রশ্ন করলে এটা দেখা গেল না কেন? আচ্ছা এটা ওখানে শোনা যাচ্ছে আর কি। ঠিক আছে, আমাকে শোনা যাচ্ছে তো না? জি জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, অ্যাডাপটিভ লাইফ সাইকেল আমরা, মানে অ্যাডাপটিভ লাইফ সাইকেল আমরা কিভাবে ডিফাইন করব? আসলে স্যার আপনার হচ্ছে যে স্লাইডটা ছিল সেখানে অ্যাডাপটিভ লাইফ সাইকেলের দুইটা স্টেজ দেখানো ছিল। একটা হচ্ছে ইটারেশন বেসড অ্যাজাইল আর ফ্লো বেসড অ্যাজাইল। তো এইটা আসলে রিকল করতে পারছি না যে আপনি কি বলছিলেন, বুঝতে পারছি। মানে অ্যাজাইলে তো আমরা জানি দুইটা বিষয়, একটা হচ্ছে ইটারেশন এবং ইনক্রিমেন্টাল। অ্যাজাইল কিন্তু এই দুইটা কম্বিনেশন, তাই না? ইটারেশনও হবে আবার ইনক্রিমেন্টালও হবে। সো একটা প্রজেক্টে ধরেন আমরা ঠিক করলাম যে আমরা 5টা ইটারেশন লাগবে এবং এক একটা ইটারেশনের লেংথ হচ্ছে সে 1 মাস বা 30 ডেজ। ঠিক আছে, তাহলে এই 5টা ইটারেশন মিলেই আসলে প্রজেক্টের লাইফ সাইকেল হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রথম যে, এবং এটা সমান সাইজ আর কি। হ্যাঁ, সেটাকে আমরা বলতেছিলাম প্রথমটা যেটা সবগুলো সাইজ সমান। হ্যাঁ, আরেকটা আছে যেটা আসলে সাইজটা সমান না, যে প্রতিটা ইটারেশন 30 ডেজের হবে এরকম না, কোনটা 20 দিন মানে 2 উইকস হতে পারে, কোনটা 4 উইকস হতে পারে, কোনটা 6 উইকস হতে পারে, এরকম হতে পারে। এটাই পার্থক্য আর কি। ধরেন 5টা ইটারেশন লাগবে, প্রথম ক্ষেত্রে 5টাই সমান হবে 30 দিন করে, আর পরের ক্ষেত্রে হয়তো কোনটা 2 উইকস, কোনটা 4 উইকস। ঠিক আছে, হাইব্রিড হচ্ছে মিক্সড অ্যাজাইল এবং প্রেডিক্টিভ। হ্যাঁ, আর হাইব্রিড হচ্ছে দুইটার মিক্স মানে অ্যাজাইল এবং প্রেডিক্টিভ দুইটা। তার মানে একটা এক্সাম্পল দেই, ধরেন কোন একটা সরকারি প্রজেক্টে, গভর্নমেন্টের একটা প্রজেক্টে, যেখানে আমরা এখন গভর্নমেন্ট প্রজেক্টে দেখি লট ভাগ করে, তাই না? বড় প্রজেক্টগুলো ভেঙে লট করে। তো ওখানে হয়তো কোনো একটা সফটওয়্যারের কম্পোনেন্ট আছে। হ্যাঁ, সফটওয়্যারের কম্পোনেন্ট আছে, আবার একটা অংশ আছে হচ্ছে কনস্ট্রাকশন কম্পোনেন্ট আছে। তো কনস্ট্রাকশন প্রজেক্টগুলোকে হয়তো আপনি প্রেডিক্টিভ করলেন, কিন্তু সফটওয়্যারের পার্টটা আপনি অ্যাজাইল করলেন। সো এই দুইটা যখন কম্বাইন হবে তখন সেটাকে আমরা বলবো হাইব্রিড প্রজেক্ট লাইফ সাইকেল।
রাজা ভাই একটা সাপ্লিমেন্টারি জানা ছিল ওই অ্যাডাপটিভ নিয়ে। অ্যাডাপটিভটা কি আইটারেটিভ অর ইনক্রিমেন্টাল না আইটারেটিভ প্লাস ইনক্রিমেন্টাল? ইটারেটিভ প্লাস ইনক্রিমেন্টাল, দুইটা কম্বিনেশন। হ্যাঁ, স্যার এই জিনিসটা তো বুঝলাম না, ভাইয়া যে প্রশ্নটা করলো প্রশ্নটাই তো বুঝলাম না। কোন প্রশ্নটা? এই যে এই মাত্র যেটা জিজ্ঞেস করলো, অ্যাজাইলের একটা কথা যেটা জিজ্ঞেস করলো, ওটা তো বুঝলাম না। হ্যাঁ, মানে বলতেছিল যে অ্যাজাইল কি শুধু ইটারেটিভ নাকি শুধু ইনক্রিমেন্টাল নাকি দুইটার কম্বিনেশন? হ্যাঁ, এই জিনিসটাই বুঝি নাই, মানে টার্ম গুলোই বুঝি নাই, ও একটু আচ্ছা, বলবেন? টার্মগুলো এর আগের দিন আমরা দেখছিলাম। আমি তাহলে স্লাইড শেয়ার করি। শিওর স্যার, শিওর। ওকে, সো আমরা এই ফিগারটা মনে হয় দেখছিলাম। আমি একটু দ্রুত করি যেহেতু এটা অনেকেই আমরা অলরেডি বুঝতে পেরেছি। এই যে ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল আমরা বলছিলাম, তাই না? ইটারেটিভ লাইফ সাইকেল প্রেডিক্টর তো ক্লিয়ার, তাই না, যে স্টেপ বাই স্টেপ হবে, সিকোয়েন্সিয়ালি হবে। জি স্যার। আর ইটারেটিভ কি ছিল, যে আমরা কিন্তু এখানে ইটারেশন করতেছি। হ্যাঁ, অ্যানালাইজ ডিজাইন ততক্ষণ করতেছি যতক্ষণ পর্যন্ত কাস্টমার এটাকে অ্যাপ্রুভ করে নাই প্রোটোটাইপটাকে। যখন অ্যাপ্রুভ করলো তখন আমরা আবার নেক্সট স্টেজে গেলাম এবং আমরা তৈরি করতে থাকবো, বিল্ড করবো, টেস্ট করবো যতক্ষণ পর্যন্ত কাস্টমার অ্যাকসেপ্ট না করবে, রিফাইন করতে থাকবো ততক্ষণ পর্যন্ত। এটাকে আমরা বলতেছি ইটারেটিভ, বারবার ইটারেশন করতেছে আনটিল ডেলিভারি পর্যন্ত। ঠিক আছে? আর ইনক্রিমেন্টাল কি ছিল? ইনক্রিমেন্টাল ছিল যে ওই কাজগুলো, আগের কাজগুলো কিন্তু ডেলিভারি করতে মাত্র একবার হচ্ছে ইটারেটিভে, কিন্তু ইনক্রিমেন্টালে কিন্তু প্রতিটা ইটারেশনের পরেই এক একটা পার্শিয়াল ইনক্রিমেন্ট হবে, ডেলিভারি হবে। যেমন এই কাজগুলো হওয়ার পর আমি একটা ডেলিভারি পেয়ে যাবো, যেখানে ডেলিভারি লেখা আছে। আবার সেকেন্ড কাজটা পাওয়ার পরে দুইটা ডেলিভারি পাবো, মানে আগেরটা প্লাস এইটা। আর থার্ডটা হওয়ার পরে তিনটা ইনক্রিমেন্ট পাবো। ঠিক আছে? এটা হচ্ছে পার্থক্য। মানে আমার হচ্ছে আসলে এখানে কনফিউশনটা কোত্থেকে হয়েছে, আমরা হচ্ছে একটা আর কি সফটওয়্যার ইউজ করি, মানে একটা টুল, সেটা হচ্ছে জিরা। তো ওইটাতে অ্যাজাইল জিনিসটা ইউজ করা হয়, কিন্তু আমরা এখানে যেটা পড়তেছি ওটার সাথে ওখানে কোনো মিল নাই। আলটিমেটলি হচ্ছে আমাদের জ্ঞান চার্ট যেরকম হয় টুলগুলা ওরকমই কাজ করতেছে, মানে আমি কোনো ডিফারেন্স পাচ্ছি না এখানে। এটার জন্য আসলে আমার কনফিউশনটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওটা আমরা মনে হয় একটু সেপারেটলি আলোচনা করব জিরা নিয়ে। জিরা আসলে অ্যাজাইল সফটওয়্যার ম্যানেজমেন্টে ইউজ হয় আর কি। পরে রাজা ভাই আপনার ওই 99 নাম্বার স্লাইডটা একটু দেখবেন, ওই যে এটা, হ্যাঁ, যে লেখাটা, এই লেখাটাতে এটাতে সাথে তো অ্যাডাপটিভ লাইফ সাইকেল স্যার অ্যাজাইল, আইটারেটিভ অর ইনক্রিমেন্টাল। প্রশ্নটা আমার এই সন্দেহটা, মানে কনফিউশনটা এই জন্য হয়েছে আর কি। ঠিক আছে, আমরা আপনার কনফিউশন বুঝতে পারছি কেন হয়েছে। আমরা যদি টেবিলটা দেখি তাহলে একটু ক্লিয়ার হবে। টেবিলটা মনে আসছে যে ফাইলের নামে একটা টেবিল দেখাচ্ছে, এই যে এটা, তাই না? এখানে যে আমরা অ্যানোনেট করে দেখাইছিলাম যে অ্যাজাইলে রিপিটিভ আনটিল কারেক্ট, যেটা আমরা কোথা থেকে নিছি, ইটারেটিভ থেকে, তাই না? আর ফ্রিকোয়েন্ট স্মলার ডেলিভারিজ আমরা নিছি কোথা থেকে, ইনক্রিমেন্টাল থেকে। ঠিক আছে ভাই? ঠিক আছে না? জি। তাহলে অ্যাডাপটিভটা কি আমরা, মানে শব্দটা বাদ দিয়ে অ্যাজাইল, পুরো অ্যাডাপটিভ অ্যাজাইল একই জিনিস এটাই নাকি? মানে পিএমবকে অ্যাডাপটিভ শব্দটা ইউজ করছে, অ্যাজাইল শব্দটা ইউজ করে নাই আর কি ওই জায়গাটাতে। কিন্তু এরপরে দেখবেন সব জায়গায় অ্যাডাপটিভের চেয়ে অ্যাজাইল শব্দটা বেশি ইউজ করছে। অন্য চ্যাপ্টারে গিয়ে দেখবেন অ্যাডাপটিভ ইকুয়াল টু অ্যাজাইল। হ্যাঁ, সো আমরা শুরু করি। স্লাইড দেখা যাচ্ছে তো আমার, না? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ফাইন, আমরা এখানে শেষ করছিলাম, কিন্তু সেটা হচ্ছে যে ডেটা, ইনফরমেশন এবং নলেজ। এবং আমরা একটা এক্সাম্পল দিছিলাম যে স্পেন ওয়ার্ল্ড কাপে বিশ্বকাপ জিতছে, তাই না? সো ডেটা, ইনফরমেশন এবং নলেজ।
আচ্ছা, এই তিনটাকে পিএমবকে বলা হচ্ছে ওয়ার্ক পারফরম্যান্স ডেটা, ওয়ার্ক পারফরম্যান্স ইনফরমেশন এবং ওয়ার্ক পারফরম্যান্স রিপোর্ট। জাস্ট টার্মগুলো মনে রাখেন, এখন আসলে এটা বোঝা দরকার নেই। আচ্ছা, এরপরে এই ফিগারটা আসলে এখন বোঝার দরকার নেই, ঠিক আছে? এটা আমরা যখন পড়ার শেষের দিকে যাব এবং তখন আপনি আসলে ইজিলি বুঝতে পারবেন যে কি বলতে চাইছে এখানে। আচ্ছা, আমি আজকে মেইনলি এখান থেকে শুরু করতেছি, টেইলরিং। সবাই আছেন তো না? মানে মাঝে মাঝে কথা বলতে, জি স্যার আছি। অনলাইনেতে সবাইকে একটু কথা বলতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে যে টেইলরিংটা কি আসলে? কারো এমনি আইডিয়া আছে টেইলরিং শব্দটা? মানে আমি এখানে টেইলরের জিনিসপত্র দিচ্ছি, তাই না? মানে এটা বলতে যাচ্ছি যে আমরা আসলে আমরা যদি চিন্তা করি, আমরা যে কাপড় পরি, তাই না? টেইলরিং এটা হচ্ছে যে কাস্টমাইজেশন আর কি, অ্যাকর্ডিং টু নিড করা আর কি। টেইলরিং মানে হচ্ছে কাস্টমাইজেশন। সব প্রজেক্টে কিন্তু সব প্রসেস, আমি বলছিলাম এমনি যে সব প্রজেক্টে কিন্তু সব প্রসেস লাগবে না, তাই না? হ্যাঁ, কোন প্রজেক্টে হয়তো 47টা প্রসেস লাগবে, কোথাও হয়তো 49টা প্রসেস লাগবে। আবার সব প্রসেসে কিন্তু একদম ডিটেইল লাগবে না। কোন প্রসেস হয়তো আপনি খুব কম ইউজ করবেন, আবার কোন প্রসেস হয়তো অনেক ডিপ ইউজ করবেন, বা আরো অনেক ল্যাবরেটরি ইউজ করবেন, অনেক এলাবোরেটলি ইউজ করবেন। এইটাকে বলা হচ্ছে আসলে টেইলরিং। হ্যাঁ, তাহলে টেইলরিং মানে হচ্ছে প্রজেক্টের উপর ডিপেন্ড করে, আমার অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে, আমার ডিমান্ডের উপর ডিপেন্ড করে, প্রজেক্টের কমপ্লেক্সিটি সাইজের উপর ডিপেন্ড করে আমরা আমাদের এই যে 49 প্রসেস, রাইট, 49 প্রসেস এবং এদের যে ইনপুট, টুলস, টেকনিক, আউটপুট আছে, এগুলোকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি, টেইলর করে নিতে পারি। এটাকে বলা হচ্ছে টেইলরিং, ঠিক আছে? 49 প্রসেসের বাইরে কি আর কোনো প্রসেসের প্রয়োজন যদি হয় তাহলে কি সেটা কি করা যাবে? হ্যাঁ, সেটা ইউজ করতে পারে। আচ্ছা, এখানে একটা সুন্দর কোশ্চেন আসছে আর কি, যে 49 প্রসেসের বাইরে বা যে 10টা নলেজ এরিয়া বলতেছি না আমরা, 10টা নলেজ এরিয়ার মধ্যে তো 49 প্রসেস আছে, এর বাইরে কি কিছু লাগতে পারে নাকি? এটা কি বলেন, সবাই কি বলতেছেন? প্রজেক্টের বাইরে কিছু লাগবে না। হ্যাঁ, এই নলেজ এরিয়াগুলি দিয়ে হবে নাকি আরো নলেজ এরিয়া লাগবে বা আরো প্রসেস লাগবে? এটার বাইরে আমার মতে একটা লাগবে, আপনি যে সেক্টরের প্রজেক্টটা করবেন ওই সেক্টরের নলেজ থাকতে হবে। এটা তো ইন্টিগ্রেশন ইয়েতে বলাই আছে যে, হ্যাঁ, মানে আপনার পিএম বকে কিন্তু বলা আছে যে আমরা যে 49 প্রসেস বলতেছি বা 10 নলেজ এরিয়া বলতেছি, এগুলো আসলে মানে জেনারেলাইজড প্রসেস, যেগুলো জেনারেলি সব প্রজেক্টই লাগবে। কিন্তু আপনি যখন অ্যারোনটিক্যাল কোনো প্রজেক্ট করতেছেন বা সিভিলের কোনো প্রজেক্ট করতেছেন, ইঞ্জিনিয়ারিং এর কোনো প্রজেক্ট করতেছেন, তখন কিন্তু ওই ডোমেইনের আলাদা নলেজ এরিয়া লাগবে, কিন্তু আলাদা প্রসেস লাগবে, সেটা আপনাকে অবশ্যই করতে হবে। কিন্তু এগুলো হচ্ছে জেনারেলাইজ, যেটা সব প্রজেক্টে আপনাকে লাগবেই, ওগুলো এডিশনাল লাগতে পারে, ঠিক আছে? স্যার এটা কি হচ্ছে এই যে আমাদের যে প্রিভিয়াস লাস্ট যে স্লাইডটা দেখালেন, যে আমাদের হচ্ছে নলেজ, তারপরে হচ্ছে ডেটা, ইনফরমেশন, রিপোর্ট, এটার সাথে কি রিলেটেড? লাইক আমি যে নতুন অন্য কোনো সেক্টরে কাজ করতে যাব, সেইখানে হচ্ছে যে আমি ওই ডেটাটা নিচ্ছি, ওটাকে ফাইনালাইজ করে যে আমি হচ্ছে ইনফরমেশনটা নিচ্ছি, দেন হচ্ছে আমি যখন কাজে যাচ্ছি, বিষয়টা কি এরকম? মানে এইভাবে কি আমরা রিলেট করতে পারবো এটার সাথে, নাকি ওটা আবার আলাদা কোনো টপিক? না না, এটা আলাদা রিলেট করবেন হচ্ছে নলেজ এরিয়ার মধ্যে, টেন নলেজ এরিয়ার মধ্যে যদি কনস্ট্রাকশন রিলেটেড কাজ হয় তাহলে সেফটি ম্যানেজমেন্ট একটা অপশন আসতে পারে, তারপর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একটা অপশন আসতে পারে, যেটা পিএমবকে লেখা আছে। হ্যাঁ, বুঝতে পারছেন? আমরা যে 10টা নলেজ এরিয়া নিয়ে বলছিলাম না জুবাইদা, কি স্যার? ওই 10টা নলেজ এরিয়ার বাইরেও কিন্তু লাগতে পারে, সেই কথাটা এখানে বলা হচ্ছে আর কি, যে শুধু ওই 10টার মধ্যেই থাকলে হবে না, ওই 10টা হচ্ছে জেনারেলাইজ, এটা লাগবেই, সব প্রজেক্টে লাগবে, কোনো প্রজেক্টের বাইরে না। কিন্তু এর বাইরে যখন আমরা যে ধরনের প্রজেক্ট করব তার উপর ডিপেন্ড করবে করে আরো নতুন নলেজ এরিয়া, নতুন প্রসেস কিন্তু অ্যাড হতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা টেইলরিং বলতেছিলাম, এরপরে চলে আসি বিজনেস কেস এবং প্রজেক্ট বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান।
এখানে আমি একটা কোশ্চেন দেবো আপনাদেরকে, এটা কি দেখা যাচ্ছে বিজনেস কেস এবং বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান? জি ভাইয়া দেখা যাচ্ছে। এই দুটা সম্বন্ধে মানে বিজনেস কেস এটা কারা কারা শুনছেন এর আগে যে বিজনেস কেস শব্দটা? কেউ বিজনেস কেস লিখছেন? আমাদের এখানে কেউ আছে বিজনেস কেস লিখছেন? লিখছি তো ভাই। না এমনি টার্মটা তো শুনছি না, বিজনেস কেস আমরা বলি, বিজনেস কেস। হ্যাঁ ভাই টার্মটা শুনেছি কিন্তু কখনো কাজ করা হয় না এটার উপর। কাজ করা হয় নাই। সো আরেকটা কি দেখলাম আমরা? বেনিফিটস ম্যানেজমেন্ট বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান, তাই না? বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান, দুইটা জিনিস দেখলাম আমরা। এই দুইটা একটু মনে রাখি, এই দুইটা কিন্তু এই দুইটা ডকুমেন্টের কথা পিএমবকে আসলে এই প্রথম ডিটেইল আসছে, এর আগে আসছিল না। সো আমি এখন যে দুইটা বিষয় আলোচনা করব, বিজনেস কেস এবং বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান, আমার মনে হয় পরীক্ষায় আসলে মিনিমাম 2-3টা কোশ্চেন এখান থেকে পাবেন। এই দুইটা আগে ছিল না কিন্তু। আচ্ছা, বিজনেস কেসটা কি কেউ বলতে পারবেন? ভিডিও অন করতে পারি আমরা চাইলে, আমরা সবাই ভিডিও অন করে রাখি, কোনো যিনি কথা বলবেন উনি আনমিউট হলেই হবে, ভিডিও অন করে রাখি, দেখা যাক হোয়াটসঅ্যাপে। বিজনেস কেসটা হচ্ছে ভাইয়া একটা প্রজেক্ট হবে কি না, বিজনেস কেসটা কি আসলে? এটা কি প্রজেক্ট শুরুর আগে মানে বিভিন্ন রকম স্টাডি করা, ফিজিবিলিটি বা আদার্স এনভায়রনমেন্টাল কোনো ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, এটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর সাথে লিংক থাকবে আর কি, কোম্পানির যে স্ট্র্যাটেজিক প্ল্যান। একটা কোশ্চেনের आंसर দেন দেখি, আমি একটা জাস্ট পোল দিচ্ছি, স্ক্রিনে আসবে। পোল দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, পোলটা একটু দেখার তো চিন্তা করে। When should business case and benefits management plan be created? এই দুটো ডকুমেন্ট কখন তৈরি হবে আসলে? বিজনেস কেস মানে হচ্ছে জাস্টিফিকেশন, সিম্পলি যদি বলি জাস্টিফিকেশন অফ দ্য প্রজেক্ট। হ্যাঁ, কেন প্রজেক্ট আমরা করব, করলে লাভ কি, আমার বিজনেসে কোন ভ্যালু অ্যাড করবে, আমার অর্গানাইজেশনের কোন স্ট্র্যাটেজির সাথে এটা অ্যালাইন করতেছি আমরা, এবং ফাইনান্সিয়াল অ্যাপ্রাইজাল, টেকনিক্যাল অ্যাপ্রাইজাল, ফিজিবিলিটি অ্যাপ্রাইজাল, এই সমস্ত জিনিস বিজনেস কেসে থাকে। আর বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান মানে কি? বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান মানে হচ্ছে যে এই প্রজেক্ট থেকে প্রজেক্ট কেন করি আমরা কিন্তু আউটপুট বেনিফিট আলোচনা করছিলাম যে বেনিফিট জন্য, তাই না? বেনিফিটের জন্য আমরা বলছি আউটপুট, আউটকাম এবং ফাইনালি হচ্ছে বেনিফিট বা বিজনেস ভ্যালু ক্রিয়েট করার জন্য। তো বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান মানে হচ্ছে যে প্ল্যানের মধ্যে বলা থাকবে যে এই প্রজেক্ট থেকে যখন আউটপুট আউটকাম তৈরি হবে তখন আমরা কিভাবে বেনিফিটটা রিয়ালাইজ করব, কে করবে, কখন করবে, কতটুকু করতে পারবো আমরা, সেই ব্যাপারটা যে ডকুমেন্টে লেখা থাকে সেটাকে বলা হচ্ছে বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান। তো আমি যদি পোল দেখি, বেশিরভাগ লোকজনই আমরা বলছি কি নান অফ দ্য অ্যাবাভ। আমরা যদি একটু রেজাল্টটা দেখাই, দেখছেন রেজাল্টটা? ইনিশিয়েশনে 69%, 9 জন বলছি আর কি আমরা, আর 4 জন বলছেন নান অফ দ্য অ্যাবভ ইজ ট্রু। কারা কারা 4 জন? জি ভাইয়া আমি। মানে এই 5টার একটা ঠিক না বলছে আর কি। জি ভাইয়া। জাহিদ বলছে, কে জাহিদ বলছে নাকি? জি ভাইয়া। ওকে ফাইন, গুড। এইটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এই 5টার মধ্যে না, কিন্তু আমরা বিজনেস কেস তৈরি করি ইনিশিয়েশনের আগে, হ্যাঁ, এবং বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান সেটাও তৈরি করি কোথায়? ইনিশিয়েশনের আগে। কারণ বিজনেস কেস যদি অ্যাপ্রুভ না হয়, একটা জিনিস মনে রাখি, বিজনেস কেস অ্যাপ্রুভ না হলে কিন্তু প্রজেক্টই শুরু করতে হবে, প্রজেক্টই হবে না। ঠিক আছে, প্রজেক্টই হবে না। সো বিজনেস কেস অ্যাপ্রুভাল মানে হচ্ছে এখন আমরা প্রজেক্ট করার জন্য গো অ্যাহেড পাইছি, ঠিক আছে। এরপরে যে আমরা ইনিশিয়েশন শুরু করতেছি, এটা আসলে প্রজেক্টের কাজ, প্রজেক্টে এখন শুরু করতেছি আমরা, কিন্তু এটা হচ্ছে তার আগের কাজ। অনেক বড় অর্গানাইজেশনে
যেমন টেলিকম গুলোর এক্সাম্পল দিতে পারি, যেখানে আসলে একটা আলাদা টিমই আছে যারা শুধু এই বিজনেস কেস বেনিফিট অ্যানালাইসিস এইসব করে। এবং যখন আমরা নেক্সট ইয়ারের জন্য প্রজেক্ট সিলেক্ট করি তখন আসলে এই ডিপার্টমেন্টটা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সমস্ত প্রজেক্টের প্রপোজাল নেয় এবং হ্যালো, শুধু আমার জন্য আটকে গেল না সবার জন্য? আমারও আটকায় গেছে। ভিডিওগুলো সব অফ করতে হবে। আমারও আটকায় গেছে। আর ওটা ভিডিও অফ করে দেই। ভাইয়া ডিসকানেক্টেড হয়ে গেছে। ভিডিও অফ করে দিলেই বেটার। হতে পারে। ভাইয়া ডিসকানেক্টেড হয়ে গেছে। হোস্ট সুইচ হয়ে গেছে। হ্যালো দোস্ত, আমি একটা মিটিং এ আছি দোস্ত। হ্যাঁ দোস্ত, আমি একটা মিটিং এ আছি। হ্যাঁ দোস্ত, আমি একটা মিটিং এ আছি দোস্ত। হ্যাঁ আমাদের হোস্ট কই? রাজা ভাই কোথায়? ভাই মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। প্লিজ দাঁড়ান, এখন হোস্ট কে দেখি চেক কইরা সেকেন্ড মেন হোস্ট হবে। আচ্ছা, হোস্ট তো আমাকে বানাই দিছে। হোস্ট আপনি নিজেই হয়ে গেছেন ভাই। জামাল ভাই, আমার মিটিং জামাল ভাই হোস্ট হিসেবে আছে এখন। আনিস, আমার কল আসতেছে মিটিং এর। আমি চেষ্টা করতেছি যে স্যার আর 10টার সময় করা যায় কিনা। চিন্তা করো, এই পরিস্থিতির মধ্যে আছি। ভাবতেছি 3 মাসের ছুটি নিয়ে নেব, সব কাজ কাম বাদ দিয়া। হ্যাঁ, তুমি ছুটি নেন। এমনিতে ভাই লোকজন মানে ডাউন হইতেছে। আরে এই এত বড় প্ল্যাটফর্মে এসব কথা বলে সারা দুনিয়া এখন। না, এই জন্য তো 3 মাসের ছুটি নিয়ে নেন, ঠিক আছে? জামাল ভাই, আপনি ক্লাসটা নিয়ে নেন। হ্যাঁ, আমি এটা বলতে চাচ্ছিলাম যে জামাল ভাই পড়ানো শুরু করে দেন। তা তো ভালোই তো। জামাল ভাই, আপনাদের কি এই করোনার মধ্যে প্রজেক্ট ভিজিট করা লাগে? না, প্রজেক্ট ভিজিটে যাই নাই, বাট প্রজেক্ট গুলো রান হয়েছে। তোমার এই জুনের 1 তারিখ থেকে আমরা ফুল সুইং এ স্টার্ট করেছি, রিজিউম করেছি আর কি আমাদের কাজ। তবে এলাকায় কিছু ঝামেলা হচ্ছে। ওই যে এখানে 49 প্রসেসের বাইরে যেটা কিছু আছে, ঝামেলা হয়ে যাচ্ছে। জি ভাই। আর আমার মনে হয় ওয়ার্ল্ড এর এই ফোর্স মেজরটা মানে এটা তো মানে বিগেস্ট ফোর্স মেজর হবে, এরকম তো কেউ প্রজেক্ট করে নাই। মানে এই ফোর্স মেজরটা আর একটা প্রজেক্ট হয়ে যাবে। আচ্ছা রিজা ভাই কাম ব্যাক। আচ্ছা, তাহলে আমরা কি এই স্ক্রিনটা দেখতে পাচ্ছি? হ্যাঁ জি ভাই, দেখতে পাচ্ছি। এটা ম্যানেজমেন্ট বিজনেস ডকুমেন্টস। হ্যাঁ, আজকের ক্লাসটা ভেরি ইন্টারেস্টিং। এটা যদি আমরা বুঝতে পারি আমার মনে হয় অনেক কিছু হবে। আচ্ছা, সো দেখেন, এই যে আমরা যদি এখন খেয়াল করি, আমাদের মনে আছে এই উপরে চারটা কি মনে আছে? জি জি, এই চারটা কিন্তু ছিল, আমরা বুঝছিলাম যে জেনারেলাইজ প্রজেক্ট লাইফ সাইকেল, তাই না? স্টার্টিং দা প্রজেক্ট, অর্গানাইজিং এন্ড প্রিপেয়ারিং, যেটাকে আমরা প্ল্যানিং বলি, চারটা ফেজ ছিল, একটা ফেজ। হ্যাঁ, এক্সিকিউশন এবং কমপ্লিটেড প্রজেক্ট হচ্ছে ক্লোজিং।
আর মনিটরিং কন্ট্রোল থ্রু অফ দ্য প্রজেক্ট হবে, তাই না? এটা হচ্ছে জেনারেল প্রজেক্ট লাইফ সাইকেলে যে এটা দেখেন যে আমরা বিজনেস কেস এবং বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান যেটা বলতেছি, এই দুটো কোথায়? প্রি প্রজেক্ট ওয়ার্ক, ঠিক আছে? জি। তো নিডস অ্যাসেসমেন্ট থেকে বা ফিজিবিলিটি স্টাডি থেকে আমরা এই দুটো ডকুমেন্টকে তৈরি করতেছি। তো যখন বিজনেস কেস তৈরি হবে, জেনারেলি একটা জিনিস আমরা অনেক আগে থেকে করে আসতেছি, সেটা হচ্ছে বিজনেস কেস তৈরি করা, কিন্তু এট দ্য সেম টাইম আসলে বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। কারণ কি, আমি তো বেনিফিট অ্যাকুয়ার করার জন্য আমি প্রজেক্ট করতেছি, সেই বেনিফিটটা কিভাবে আমি মেজার করব, কে করবে, কার রেসপন্সিবিলিটি, কখন করা হবে, কখন কতটুকু করতে পারবো আমরা, সেই ব্যাপারটা থাকবে হচ্ছে বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান। তারপরে যখন আমরা ইনিশিয়েশনে আসবো, তখন আমরা প্রজেক্ট চার্টার তৈরি করব, যেটা আমরা 49 প্রসেসের প্রথম প্রসেস হচ্ছে কি, প্রজেক্ট চার্টার। রাজা ভাই, একটা প্রশ্ন ছিল যে বিজনেস কেসের নিচে যে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানটা দুইটা অ্যারো চিহ্ন দিয়ে দেখানোর লজিকটা কি? এটা আসলে বেসিক্যালি মানে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানটা বিজনেস কেস থেকে আসতে পারে, বাট বিজনেস কেসটা তো বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান থেকে আসবে না, আমার আন্ডারস্ট্যান্ডিং আর। আচ্ছা, এটার মেইন কারণ হচ্ছে বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যানটা আসলে মানে থ্রু আউট দ্য প্রজেক্ট লাইফ সাইকেল আপডেট হয়, হ্যাঁ, আচ্ছা, এবং বিজনেস কেসের সাথে কম্পেয়ার করা হয়। ও, সেই জন্য আর কি বিজনেস কেসে বলা হয়েছিল যে তুমি এত টাকা ইনকাম করবা, আসলেই করতেছো কিনা, সো সেটা আমি কম্পেয়ার করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নেক্সট ইয়ারতে যাচ্ছি। সো বিজনেস কেস ডকুমেন্টে কি থাকে? এই জিনিসগুলো থাকে জেনারেলি। বিজনেস নিডস, কেন আমরা প্রজেক্টটা করব, অ্যানালাইসিস অফ দ্য সিচুয়েশন। দেখেন, অ্যানালাইসিস অফ দ্য সিচুয়েশন মানে হচ্ছে এখানে কিন্তু তিনটা অপশন আছে, একটা হচ্ছে রিকোয়ার্ড, একটা হচ্ছে ডিজায়ার্ড, একটা হচ্ছে অপশনাল। তিন ভাগে ভাগ করা যেতে পারে আর কি, হ্যাঁ। রিকোয়ার্ড মানে এই প্রজেক্টটা এমন একটা কারণে প্রজেক্টটা করা দরকার, মানে রিকোয়ার্ড, মাস্ট, ম্যান্ডেটরি আর কি। যেমন কি হতে পারে, যেমন গভর্নমেন্ট কোন একটা রেগুলেশন জারি করছে, হ্যাঁ, যেমন সবাই নিশ্চয়ই দেখতেছেন যে টেলকো গুলো সব ক্ষিপ্ত হয়ে গেছে, তাই না? এবং আমরা সবাই বুঝতেছি যে আবার টেলিকমের প্রাইস বেড়ে যাচ্ছে, কারণ আর এসডি 10 থেকে 15% করা হয়েছে, তাই না? সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই, তো এখানে কিন্তু গভর্নমেন্ট যখন ইয়া করতেছে রিকোয়ার্ড, সেটা একটা কিন্তু রিকোয়ার্ডেড টাইপ সিচুয়েশন, এবং আমি আমার কোন স্ট্র্যাটেজিক আমার রাইভালদের চেয়ে বা কম্পিটিশন চেয়ে ভালো করার জন্য আমি ইয়া করতে যাচ্ছি, কি বলে এটাকে, প্রজেক্ট করতে যাচ্ছি, তখন কিন্তু এটা রিকোয়ার্ড। আর ডিজায়ার্ড মানে হচ্ছে যে আমাদের করলে ভালো, না করলে খুব একটা সমস্যা নেই, এরকম হতে পারে। ডিজায়ার্ড, শুড, এটা যদি মাস্ট হয় এটা হবে শুড, আর অপশনাল হচ্ছে উড। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন বিজনেস কেস তৈরি করব, তখন এই কয়েকটা অপশন অবশ্যই আপনাকে দেখতে হবে। একটা হচ্ছে ডু নাথিং সিচুয়েশন, যদি আমি কিছু না করি, কোন একটা সিচুয়েশনে যদি আমি কিছু না করি, কোনো প্রজেক্ট না করি, কোনো ইনিশিয়েটিভ না নেই, তাহলে আমার অর্গানাইজেশনের ইম্প্যাক্ট কি। আর একটা হচ্ছে ডু দা মিনিমাম, আমরা যদি মিনিমাম করি। আর একটা হচ্ছে ডু মোর দ্যান মিনিমাম। কেউ কি বলতে পারবেন যে কখন আমরা ডু দা মিনিমাম করব? যখন কোনো রেগুলেটরি লর কারণে আমাদের বিজনেসটা প্রজেক্টটা ইনিশিয়েট করতে হয়। হ্যাঁ, রাইট, দ্যাট ক্যান বি অপশন। হ্যাঁ, আমাকে গভর্নমেন্ট পুশ করছে, এটা আমার কোনো দরকার নেই, কোনো আমাকে হেল্পও করতেছে না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে আইএসপি গুলো আছে না, যারা আমাদেরকে ইন্টারনেট পাশে কানেকশন দেয়, জি ভাই, গভর্নমেন্টের একটু রেগুলেশন আছে আইএসপি লেভেল পর্যন্ত, এই যারা মল পাড়ায় পাড়ায় আইএসপি ভর্তি আজকাল, তাদেরকেও বলছে যে লগ সার্ভার রাখতে হবে, যে কে কোন সাইট ব্রাশ করতেছে, কে কোন পোস্ট দিচ্ছে, এটা যাতে রেগুলেটরি বডি এসে সার্চ করতে পারে। তো এটা কি সম্ভব? মানে একদিনই তো কয়েক জিবি ডাটা লাগবে। হ্যাঁ ভাই, এটা আসলে পসিবল। হ্যাঁ, পসিবল না। ইভেন আইজিডব্লিউ এরাও ঠিক মতো পারে না আর কি। আইআইজি তার উপরে, সো আইজিডব্লিউ কিন্তু পারে না। হ্যাঁ, তো তখন কি করে মানুষ, যে ডু দা মিনিমাম একটা সার্ভার রেখে দিচ্ছে যে এটা আমার লক সার্ভার,
এখন আসলে কতটুকু লগ আছে রাখার কথা মিনিমাম 6 মাসের, আসলে এটা কোয়াইট ইম্পসিবল। এটা খুবই আচ্ছা, এরপরে দেখেন রিকমেন্ডেশন, মানে আপনার শুধু বিজনেস কেসে বিভিন্ন অপশন লিখলে হবে না, আপনাকে ফাইনালি রিকমেন্ড করতে হবে আপনার ম্যানেজমেন্টকে যে আমরা আসলে কি করা উচিত আমাদেরকে, আমরা কি প্রজেক্টটা করব নাকি করব না, এটা কোন হাই প্রায়োরিটি প্রজেক্ট কিনা, সেটা হচ্ছে রিকমেন্ডেশন। আর এভালুয়েশন হচ্ছে মেইনলি এভালুয়েশন করা হয় প্রজেক্টের ফাইনান্সিয়াল অ্যাপ্রেজার, যেটাকে আমরা বলি। যেমন আমরা ফাইনান্সিয়াল অ্যাপ্রেজারের কিছু নাম বলতে পারবেন যেটা আমরা ইউজ করি জেনারেলি? ভাই আরেকবার রিপিট করবেন, বুঝিনি। মানে এভালুয়েশনটা হচ্ছে মেইনলি ফাইনান্সিয়াল অ্যাপ্রেজাল, যে আমরা এই প্রজেক্টটা করতে কি কস্ট হবে আর প্রজেক্টটা করার পরে কি বেনিফিট হবে, এই যে ফরকাস্টিং। হ্যাঁ, কস্ট বেনিফিট আমরা টুল ইউজ করি, ফাইনান্সিয়াল টুল ইউজ করি। কেউ বলতে পারবে নামগুলো? যেমন আমি একটা বললাম, একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস। আর কি আছে? OIS, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এর কিছু বললেন? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তারপরে পেব্যাক পিরিয়ড আছে, হ্যাঁ পেব্যাক পিরিয়ড আছে, IRR আছে, IRR আছে, ইন্টারনাল রেট অফ রিটার্ন। তারপরে আরেকটা সবচেয়ে বেশি কমনলি ইউজ হয় NPV, নেট প্রেজেন্ট ভ্যালু, তাই না? আর প্রজেক্টের জন্য এটা মোস্টলি ইউজ হয় আমি যতখানি জানি, বাকিটা তো ভাইয়া বলতে পারবে। হ্যাঁ, রাইট। সো NPV IRR সবচেয়ে বেশি ইউজ হয়, তাই না? সো নরমালি সবগুলোই মোটামুটি ইউজ হয়, ROI, NPV এবং IRR সবই ইউজ হয় প্রজেক্টের ফাইনান্সিয়াল অ্যাপ্রেজালের জন্য। এইটা তো হচ্ছে বুঝতে পারলাম, বাট আমার হচ্ছে এখনো ওই কনফিউশন গুলো রয়ে গেছে যে ডু নাথিং, ডু দা মিনিমাম, এই জায়গাগুলোতে আমি এখনো ক্লিয়ার হতে পারি নাই। আচ্ছা, কেউ বুঝতে পারছেন এই যে আইডেন্টিফিকেশন অফ বিজনেস সিনারিওস, ডু নাথিং দিয়ে কি বুঝাইছে? কেউ ব্যাখ্যা করবেন? অপশনাল যদি থাকে তাহলে তো ডু নাথিং, মানে অ্যানালাইসিস অফ দ্য সিচুয়েশন যদি অপশনাল হয় তাহলে সেক্ষেত্রে এটা করতে পারে, নাও করতে। এইটাই যদি আরেকটু আমাকে হচ্ছে এক্সাম্পল দিয়ে বুঝাইতেন, এই জায়গাটা আমি বুঝতে পারতেছি না। এইটা এক্সাম্পল দেখেন এরকম, যে আমরা যদি কিছু না করি, সিটিসেল মনে আছে এখন মার্কেটে? না, নাই। মার্কেটে নাই। যখন আসলে নতুন ভাবে লাইসেন্স দেওয়া হলো, হ্যাঁ, স্পেকট্রাম দেওয়া হলো, ডিস্ট্রিবিউশন করা হলো, তখন কিন্তু প্রাইসটা অনেক বেড়ে গেছিল, তাই না? সবাই কিন্তু কিনছে, কিন্তু সিটিসেল কিন্তু কেনে নাই। So they take the strategy of do nothing. তো ম্যানেজমেন্টকে আসলে জানা দরকার যে এরকম একটা সিচুয়েশন দাঁড়াইছে, এখন আমরা যদি কিছু না করে হাত গুটিয়ে বসে থাকি তাহলে হোয়াট উইল হ্যাপেন টু আওয়ার অর্গানাইজেশন। এখন ক্লিয়ার স্যার, এটা হচ্ছে do nothing। তো এইটাও ম্যানেজমেন্টের জানা দরকার। ম্যানেজমেন্টের আসলে সব অপশন যদি তাকে না বলি তাই তো ম্যানেজমেন্ট বুঝবে না। একজন সিইও বা সি লেভেলে যা আছে সে তো আসলে নিটিকিটি দেখছে না। যারা এটা অ্যানালাইসিস করতেছে, বিজনেস অ্যানালিস্ট, তারা আসলে সব অপশনগুলোই ম্যানেজমেন্টকে দেখাবে, প্ল্যান A B C। তো তখন ওনারা চুজ করবে যে আমি প্ল্যান A তে যাব নাকি প্ল্যান B তে যাব নাকি প্ল্যান C তে যাব। এটা একটা ম্যানেজমেন্ট গাইডলাইন মনে রাখেন, যখনই আপনি আপনার বসের কাছে কোনো কিছু নিয়ে যাচ্ছেন, কোনো একটা প্রপোজাল নিয়ে, কখনই একটা প্রপোজাল নিয়ে যাবেন না, অলওয়েজ প্ল্যান A B C নিয়ে যান, যাতে আপনার বস আসলে ক্যান ডিসাইড ইজিলি যে হুইচ ওয়ান শুড, হ্যাঁ, হুইচ ওয়ান শুড হি অর শি চুজ। এবং তখন আসলে আপনার ইয়েটা বোঝাবে যে হ্যাঁ, ইউ হ্যাভ অ্যানালাইজড লট। সো এই যে এইটার কিন্তু বেশ ভালো 1-1.5 পৃষ্ঠার একটা বোধহয় ডেসক্রিপশন আছে পিএমবকে, যে বিজনেস কেসের কন্টেন্ট কি থাকে, কন্টেন্ট গুলো কি থাকে। তো এটা অবশ্যই একটু পড়ে নেবেন, এখান থেকে 1-2টা কোশ্চেন আসতে পারে। আর এই বিজনেস কেস নিয়ে ডিটেইল কিন্তু পিএমবকের একটা আলাদা স্ট্যান্ডার্ড আছে, সেটার নাম হচ্ছে বিজনেস অ্যানালাইসিস ফর প্র্যাকটিশনার্স। রাজা ভাই, একটা ছোট্ট প্রশ্ন ছিল যে অ্যানালিসিস অফ দি সিচুয়েশন, একটা বিজনেস কেস আমি বের করব, সেখানে অপশনাল কেন হয়, মানে এটার কোনো এক্সাম্পল কিভাবে হয় আর কি একটা জিনিস? এটা তো না, এটা যখন ধরেন অনেক ডিপার্টমেন্ট অনেক প্রজেক্ট দেয়, আপনাদের ক্ষেত্রেই ধরেন এলজিডি এর ক্ষেত্রেই অনেকে মানে অনেক প্রজেক্টের প্রপোজাল নিয়ে আসছে, তার মধ্যে একটা রিকোয়ার্ড আর একটা ডিজায়ার আর একটা আসলে অপশনাল। যদি বাজেট থাকে তাহলে করবেন, না হলে না করলে কোনো সমস্যা নাই।
আমাদের লাইফে তো এরকম হয় যে আমার বাজেট হচ্ছে 10,000 টাকা, তাহলে এখন আমি কি করব? আমার আগে যেটা খাবার খরচ সেটা রিকোয়ার্ড, কিছু কাপড় চোপড় কিনবে সেটা হয়তো ডিজায়ার, কিন্তু অপশনাল হচ্ছে যে আমি KFC তে গিয়ে খাবো। এদিকে প্রায়োরিটাইজেশন নাকি প্রায়োরিটাইজেশন অপশনাল। ঠিক আছে মাহবুব ভাই? এইটাকে আমরা যে প্রায়োরিটাইজ করে আর কি, যেটার জন্য একটা টেকনিক আমরা পরে আলোচনা করব। সেই টেকনিকটার নাম হচ্ছে কি নাম ওটা? মস্কো রুল বলে, মস্কো। তারা ইয়াতে ইউজ হয়, অ্যাজাইলে খুব ইউজ হয় মস্কো, MASCOW। মস্কো মানে হচ্ছে মাস্ট হ্যাভ, একটা হচ্ছে মাস্ট হ্যাভ, একটা হচ্ছে শুড, একটা হচ্ছে কুড, একটা হচ্ছে ওন। ঠিক আছে, এইভাবে আসলে প্রায়োরিটাইজ করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যানে কি থাকে? আমরা যেটা বলছিলাম যে টার্গেট বেনিফিট কি পাবো আমরা, ট্যানজিবল এবং ইনট্যানজিবল, এবং স্ট্র্যাটেজির সাথে অ্যালাইনমেন্ট, অর্গানাইজেশনের কোন স্ট্র্যাটেজির সাথে অ্যালাইনমেন্ট। আমরা কেন স্ট্র্যাটেজির কথা বলতেছি? মনে আছে যে প্রজেক্টের একদম সবার উপরে কি থাকে? স্ট্র্যাটেজি, তাই না? তারপরে পোর্টফোলিও, তারপর প্রোগ্রাম, তারপরে প্রজেক্ট, তাই না? তার মানে প্রতিটা প্রজেক্ট কোনো না কোনো ভাবে কোনো স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন, তাই না? কি অবস্থা? স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট বুঝতে পারছি তো? যা সব প্রজেক্ট কোনো না কোনো স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন। আমরা যদি ওই যে ফিগারটা মনে আছে যে প্রথমে স্ট্র্যাটেজি অর্গানাইজেশন, তারপরে পোর্টফোলিও, তারপর হচ্ছে প্রোগ্রাম, তারপর হচ্ছে প্রজেক্ট। প্রত্যেকটা প্রজেক্ট তার কোম্পানির ওভারআর্চিং স্ট্র্যাটেজির সাথে কোনো না কোনো ভাবে অ্যালাইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, আমার কথা কি ডিস্টার্ব হচ্ছে নাকি না? না না ভাই, ঠিক আছে, এখন আমি পাচ্ছি অ্যাট লিস্ট। আর ক্যামেরা কোনটা চলতেছে আমার? ভালো ক্যামেরা না খারাপ ক্যামেরা? কোনো ক্যামেরা নেই ভাই। ক্যামেরাই নেই, এই জন্যই ভাবতেছি কাহিনী কি। সিলেক্ট মাইক্রোফোন, এটা দিলাম। ঠিক আছে না? আচ্ছা, বেনিফিটস ওনার দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় কিন্তু আমরা প্রশ্ন করি যে প্রজেক্ট টিম যখন প্রজেক্ট শেষ হবে তখন কিন্তু প্রজেক্ট টিম আর নাই, তাই না? তখন বেনিফিটটা কে রিয়েলাইজ করবে? সেইটা কিন্তু এই বেনিফিটস ওনারের মধ্যে থাকবে, যে কে আসলে বেনিফিটটাকে রিয়েলাইজ করবে। তারপর ম্যাট্রিক্স, ওই যে আমরা মাহবুব ভাই প্রশ্ন করতেছিল যে আমরা বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান কেন দুই দিকে অ্যারো, আমরা যে ম্যাট্রিক্সটা সেট করব সেটা মিলাই দেখবো যে আসলে সেই বেনিফিট আমরা রিয়েলাইজ করতে পারছি কিনা, কতটুকু পারছি। ঠিক আছে, তারপর কোনো অ্যাজাম্পশন আছে কিনা এবং রিস্ক আছে কিনা, রিস্কও অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যানে থাকবে। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমরা আলোচনা করব এখন, সেটা হচ্ছে প্রজেক্ট সাকসেস মেজার। একটু থামাচ্ছি আপনাকে, সরি, মানে আগের স্লাইডটা যদি যাই, ওইখানে মনে হচ্ছে যে আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ, এই যে এখানে যে স্যার বলছেন যে এই যে রিয়েলাইজেশন বেনিফিটের এটা হচ্ছে, তাহলে আমার রেসপন্সিবল পার্টি কে হবে? কে দিবে এই ডিসিশনটা? হ্যাঁ, ডিসিশন ম্যানেজমেন্ট দিবে। হ্যাঁ, ম্যানেজমেন্ট ডিসাইড করবে কারা করবে। এটা কি হচ্ছে স্যার, আমার যে প্রজেক্টের জন্য আমি যে আমার টিমটা বানাচ্ছি ওই টিম থেকে আসবে, নাকি হচ্ছে আমার যে স্টেক হোল্ডার থাকবে ওদের থেকে নিতে হবে? স্টেক হোল্ডার থেকে, প্রজেক্ট টিম না। প্রজেক্ট টিম তো প্রজেক্টের কাজ করবে। নরমালি বড় অর্গানাইজেশনে যেটা হয়, প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পরে ডেলিভারি দেওয়া হয় অপারেশন টিমকে, যারা ওটা চালাবে, এবং তারাই নরমালি অ্যাকাউন্টেবল থাকে বেনিফিট রিয়েলাইজেশনের জন্য। আর যদি আমরা ভেন্ডর সাইডে প্রজেক্ট করে থাকি, তাহলে আমি কাজ করার পরে কাকে দেবো? ক্লায়েন্টকে দেবো, কাস্টমারকে দেবো। এখন কাস্টমার সেখান থেকে বেনিফিট অ্যাচিভ করবে, প্রজেক্ট টিমের ওখানে কিছু করার নেই আসলে। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? লাস্ট ডেতে যে স্লাইডটা মানে ছিল ওটাতে কিন্তু এই যে অপারেশনস, মানে প্রজেক্টের পরে এটা চলে গেছে অপারেশনস পরে একটা এরো দিয়ে দেখাচ্ছিল যে এটা বেনিফিট রিয়েলাইজেশন হচ্ছে আর কি, মানে ম্যানেজমেন্ট পাচ্ছে আর কি এই ইয়েটা। ব্যাপারটা কি ওরকম না?
লাস্ট দিন মানে ফার্স্ট ডেতে মনে হয় যে প্রজেক্টের পরে প্রজেক্ট যখন ক্লোজ হয়ে যায় তখন এটা চলে যায় হচ্ছে অপারেশনস কাছে। হ্যাঁ রাইট, একটা মানে সুন্দর ফিগার ছিল, আমি দেখাচ্ছিলাম যে অর্গানাইজেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টের এটা ব্যাক এরো দিয়ে যদি মনে থাকে, হ্যাঁ ওখানে কিন্তু প্রজেক্ট শেষ হওয়ার পর অপারেশন টিমের কাছে আমরা দিছি এবং সেই টিমটা আসলে রিয়েলাইজ করবে। এবং খেয়াল আছে কিনা ওখান থেকে একটা অ্যারো আবার কিন্তু চলে গেছে স্ট্যাটাস দিতে। জি হ্যাঁ হ্যাঁ, মানে দেখা হচ্ছে যে আমার যে ম্যাট্রিক্স সেট করছিলাম বা বেনিফিট অ্যাচিভ করার জন্য টার্গেট করছিলাম ওটা পাচ্ছি কিনা, সেটা আবার কিন্তু বিভিন্ন রিপোর্টিং এর মাধ্যমে সেটা ম্যানেজমেন্ট ডিসাইড করবে। এখানে আসলে প্রজেক্ট টিমের আর ইনভলভমেন্ট নরমালি থাকে না। আচ্ছা, এবার প্রজেক্ট সাকসেস মেজার্স। হ্যাঁ, আমরা যে প্রজেক্টটা বলতেছি যে সাকসেসফুল হয়েছে, হ্যাঁ এইটা কিন্তু মেজার করতে হবে, তাই না? এবং সবাইকে আসলে এগ্রি করতে হবে কোন কোন জিনিসটাকে পাইলে আমরা বলবো যে প্রজেক্টটা সাকসেস হয়েছে। এই টপিকটা কিন্তু একদম নতুন আসছে পিএমবকে, আগে একদম আলাদাভাবে এই সেকশনটা ছিল না, প্রজেক্ট সাকসেস মেজার্স। এই প্রশ্নটা যদি একটু অ্যান্সার দেই, দেখেন তো এই যে এটা প্রশ্নটা দেখতে পাচ্ছেন? Is it possible for a project to be successful from a scope, schedule, budget viewpoint and to be unsuccessful from a business viewpoint? পসিবল ভাই, এটা পসিবল। পসিবল তাই না? তো আসলে তাহলে কি হবে প্রজেক্ট? মানে আমরা স্কোপ ঠিক রাখলাম, স্কোপ ডেলিভারি দিলাম, শিডিউলের মধ্যে করলাম, বাজেটও ঠিক, মানে কোনো খরচ এক্সট্রা করি নাই, কিন্তু যে বেনিফিটটা অ্যাচিভ করার জন্য প্রজেক্ট শুরু করছিলাম সেটা কিছু হয় নাই, তাহলে কি হবে? প্রজেক্ট ওভারআর্চিংলি সাকসেসফুল হবে না মোস্ট লাইকলি। তাহলে কিন্তু প্রজেক্ট সাকসেসফুল হলো না। ঠিক আছে, আমরা খালি স্কোপ, শিডিউল আর বাজেটের মধ্যে ডেলিভারি দিলাম, কিন্তু প্রজেক্ট থেকে যে বেনিফিট পাওয়ার কথা পেলাম না। তো এই জন্য আসলে এই বিষয়টা এবার পিএমবকে আলোচনা করা হচ্ছে যে আসলে আমাদের যারা স্টেক হোল্ডার, যারা প্রজেক্ট করতে চাচ্ছে বা স্ট্র্যাটেজি থেকে যারা প্রজেক্টটা করতে যাচ্ছে, তারা এবং যারা প্রজেক্ট করতেছি আমরা সবাই আসলে শর্ট ফোকাস হলে হবে না। শর্ট ফোকাস বলতে আমি বুঝাচ্ছি শুধু স্কোপ, টাইম এবং কস্ট এর মধ্যে কাজ করবো আমরা, আর কিছু আমরা ফোকাস না, তাহলে কিন্তু প্রজেক্টের বেনিফিট অ্যাচিভ হবে না। এই জন্য আমরা যে প্রজেক্ট ম্যানেজার আছে, আমরা যারা প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করবো, প্রজেক্ট টিমে থাকবো, তাদেরকে আসলে বুঝতে হবে যে আসলে আমরা কোন কারণে প্রজেক্টটা করতেছি। হ্যাঁ, যদি আমরা ওই ফোকাসটা না থাকে তাহলে দেখা যাবে আমরা শুধু জিনিসটাই তৈরি করলাম, কিন্তু ওটা দিয়ে আর কোনো মানে লাভ হলো না। ঠিক আছে, এই জন্য সাকসেস মেজার আগেই, ম্যাট্রিক্সটা আগেই তৈরি করতে হবে এবং সবাইকে এগ্রি করতে হবে যে আমরা সবাই এগ্রিড যে এই জিনিস যদি আমরা তৈরি করতে পারি তাহলে আসলে আমরা এই বেনিফিটটা অ্যাচিভ করতে পারবো এবং সেটাকে টার্গেট করে আমরা কাজ করব। আচ্ছা, এরপরে আমরা যেটা বলছিলাম যে মনে আছে যে বিজনেস কেসের মধ্যে আমরা এনপিভি, আরওআই, আইআরআর ইউজ করি, সেই জিনিসগুলো এখানে মেনশন আছে আর কি, যে আমরা কিন্তু বলতে পারি যে আমরা এই প্রজেক্টটা করার পরে 5 বছর পরে আমাদের এনপিভি এটা হবে বা আমাদের আইআরআর এটা হবে ইয়ারলি। সো আমরা এইটার সাথে মিলাই পরে দেখবো, যখন প্রজেক্টটা রিয়ালাইজ করব প্রজেক্টের বেনিফিটটা, তখন আমরা মিলাই দেখবো যে আসলেই প্রজেক্টটা কতটুকু বেনিফিট দিতে পারছে আমাদেরকে। So this is it, আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন আমরা নতুন চ্যাপ্টারে যাব, দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ প্রজেক্টস অপারেট, চ্যাপ্টার নাম্বার 2। হ্যাঁ, সেকেন্ড চ্যাপ্টার। তার আগে আমি একটা পোলে যাব আর কি। হ্যাঁ, একটা পোলে যাচ্ছি আমি, দেখেন তো এই টার্মগুলা কেউ জানেন কিনা, যে কেউ জানলে আমরা তার কাছে শুনবো আর কি। হ্যাঁ, আমি স্ক্রিনটা ইয়া করছি, ভিডিও অন করলাম আর কি, আমার লঞ্চ পোলিং। তিনটা টার্ম বলছি না, একটা হচ্ছে পেস্টেল, একটা টিকপ, আর একটা হচ্ছে ভুকা। ভুকা মানে কি? খিদা। কোন পিচ্ছি চিল্লাচ্ছে? মিট করে দিই আমি।
আচ্ছা, আমরা অনেকেই মোটামুটি জানি দেখা যাচ্ছে এবং অনেকে জানি না আসলে, তাই না? নাফি কি জানেন কিছু? নাফি? না ভাই, এই ইস্যুগুলো আমার জন্য একদম নতুন। নতুন। আচ্ছা, আমরা আই নো সাম অফ দেম, দুইজন বলছেন। হ্যাঁ, যেমন হচ্ছে স্যার, আমি হচ্ছে পেস্টেল যেটা সেটা আমি জানি যে পলিটিক্স, এনভায়রনমেন্ট, সোশ্যাল, লিগ্যাল এই ইস্যুগুলো নিয়ে যখন আমি একটা প্রজেক্টকে কনসিডার করব, যখন হচ্ছে আমি আমার যে স্ট্র্যাটেজিটা দাঁড় করাতে যাব, তখন যখন এই বিষয়গুলোকে আমি হচ্ছে কনসিডার করব, দেন হচ্ছে এটাকে একসাথে পেস্টেল বলে। বাট পরেরটা হচ্ছে জানি না। আচ্ছা, পেস্টেলেরটা পুরোটা বলেন, এলাবোরেশনটা পুরো বলেন। পিতে কি হয়? পলিটিক্যাল। হ্যাঁ, পলিটিক্যাল। আর পিতে? হচ্ছে এনভায়রনমেন্ট, সোশ্যাল, আর টিটা হচ্ছে তারপরে হচ্ছে হ্যাঁ টেকনিক্যাল, লিগ্যাল। আর আরেকটা ইতে কি হবে? ওটা মনে নাই স্যার। কেউ জানেন আরেকটা ইতে কি হবে? এথিক্স মনে সম্ভবত। এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্ট, হ্যাঁ। একটা তো স্যার বললাম এনভায়রনমেন্টাল, আরেকটা ইকোনমিক বা ইকোনমিক্যাল। ওকে। ইকোনমি, এনভায়রনমেন্ট, এগুলো ইমপ্যাক্ট আছে কিনা প্রজেক্টে? হ্যাঁ। সবাই এটা এগ্রি তো না? এইসব জিনিসের তো ইমপ্যাক্ট হিউজ আছে না প্রজেক্টে, নাকি নাই? আছে। আমরা যখন প্রজেক্ট করতে যাবো ইকোনমিক কন্ডিশনের উপর ডিপেন্ড করবে কোন এনভায়রনমেন্টে কাজ করতেছি। এবং অনেক প্রজেক্টে, ইউএন এর প্রজেক্টে এবং গভর্নমেন্টের প্রজেক্টে দেখবেন এনভায়রনমেন্ট কি কি এফেক্টেড হবে এনভায়রনমেন্টের এই প্রজেক্টের দ্বারা। ইভেন একটা জায়গায় আপনি কিছু একটা তৈরি করতেছেন, সেটার কারণে গাছ কাটা হবে, তাহলে পাখিগুলো কোথায় যাবে সেটারও কিন্তু চিন্তা করতে হবে। আচ্ছা, টিকঅপ দিয়ে কি হয়? টিকঅপ দিয়ে কি বলতে পারবেন? টিকঅপ স্টার্ট করা যেটা টিকঅপ। টিকঅপ কিন্তু আমরা বুঝতেছি না যে টেকনিক্যাল, একটা হচ্ছে টেকনোলজি, একটা হচ্ছে ইকোনমিক, সিতে হচ্ছে কমার্শিয়াল, ওতে কি হবে? পিতে কি হবে? পি পলিটিক্যাল, ওতে কি হবে? কারো মাথায় কিছু আসতেছে? ও কি অর্গানাইজেশনাল? অর্গানাইজেশনাল, রাইট। আপনি যে অর্গানাইজেশনের প্রজেক্ট করতেছেন সেই অর্গানাইজেশনের পলিসি, প্রসেস, প্রসিডিউর, গভর্নেন্স, এটার ইমপ্যাক্ট আছে না প্রজেক্টে? একটা ছোট অর্গানাইজেশনের প্রজেক্ট করতে গেলে আপনি যেরকম কন্ট্রোল পাবেন, একটা হিউজ অর্গানাইজেশনে প্রজেক্ট করতে গেলে কিন্তু সেরকম কন্ট্রোল পাবেন না, তাই না? অনেক পলিসি আপনাকে ফলো করতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। এরপর আসলে ভুখা, আমরা তো কি অবস্থা পৃথিবীর আল্লাহ জানে। ভুখা কি বলেন দেখি? এর মধ্যে কেউ গুগল করছেন? গুগল করলে কিন্তু পাওয়া যেত। হ্যাঁ ভাই, গুগল করলাম। ভুখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভোলাটিলিটি, আনসার্টেনিটি, কমপ্লেক্সিটি এন্ড অ্যাম্বিগুইটি, রাইট। আমরা কিন্তু সবাই এখন এবং সব অর্গানাইজেশন অ্যাজ এ হিউম্যান এবং প্রতিটা অর্গানাইজেশন ইজ গোয়িং থ্রু দিস ভোলাটিলিটি। আজকে আপনার প্রোডাক্ট খুব ভালো চলতেছে, কালকে আপনার প্রোডাক্টের নাই মার্কেট। আনসার্টেনিটি, কমপ্লেক্স সিচুয়েশন হয়ে গেছে, তাই না? কমপ্লেক্সিটি এবং অ্যাম্বিগুইটি, দেয়ার ইজ নো ক্লিয়ার ডিরেকশন। যে কোভিড সিচুয়েশনে আমরা উই ডু নট নো হোয়াট উইল হ্যাপেন। সেলিম ভাই কি বুঝতে পারতেছেন? জি, বুঝতে পারছি। জি ভাই, এই যে টার্মগুলো আমরা দেখতেছি, এই সবগুলোই আমি এই চ্যাপ্টারের এখানে বলতেছি এই কারণে যে আমরা এই চ্যাপ্টারটা কিন্তু এটা নিয়ে আলোচনা, যে আমরা প্রজেক্ট যখন করতেছি তখন মাথায় রাখতে হবে যে প্রজেক্টটা কিন্তু এই সমস্ত জিনিস দ্বারা ইম্প্যাক্টেড হতে পারে। হ্যাঁ, সেই ইনফ্লুয়েন্স গুলোকে পিএমবক দুই ভাগে ভাগ করছে, ঠিক আছে? আমরা যদি সেই দুই ভাগে ভাগ করছে, একটাকে পিএমবক বলতেছে, আমি একটু অ্যানোনেট করি, একটা বলতেছে ইএফ। ইএফ মানে হচ্ছে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, বুঝতে পারছি? আর একটা হচ্ছে ওপিএ। ওপিএ হচ্ছে অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস। ভাই এক্সকিউজ মি, ইএফ টা আরেকবার একটু বলেন প্লিজ। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর আমরা সামনে পাবো, সামনে এলাবোরেট আছে আর কি। সো এই দুইটা ভাগে পিএমবক ভাগ করছে, আমরা দেখি যে সেটা ডিটেইলটা কি।
আমি এটা বাদ দিচ্ছি। হ্যাঁ, সো এই যে আমরা পেস্টেল বললাম, ভুখা বললাম, তারপরে কিকপ বললাম, কোনোটা হয়তো আমাকে ফেভারেবল সিচুয়েশন দিবে, আবার কোনোটা হয়তো আনফেভারেবল ইম্প্যাক্ট ফেলবে প্রজেক্টে, তাই না? সো এই দুইটাকেই পিএমবক কনসিডার করতে বলছে যখন আমরা প্রজেক্ট ম্যানেজ করব। এই দুইটা জিনিস কনসিডার না করে কখনোই প্রজেক্ট করা যাবে না। তো যখনই আপনি প্রজেক্ট করবেন মনে রাখতে হবে এই দুইটাকে আপনার অবশ্যই কনসিডার করতে হবে। অলরাইট, সো আমি এখন একটু ব্যাখ্যায় যাচ্ছি। ইএফ কে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল মানে হচ্ছে যেটা আমার কন্ট্রোলের বাইরে, আমার প্রজেক্ট টিম কন্ট্রোল করতে পারে না। যেমন পলিটিক্যাল সিচুয়েশন, আপনি কি প্রজেক্ট টিম কন্ট্রোল করতে পারবেন? দেশের ইকোনমিক সিচুয়েশন উই ক্যানট কন্ট্রোল, এনভায়রনমেন্টাল সিচুয়েশন উই ক্যানট কন্ট্রোল। সো যেগুলা বাইরের, হ্যাঁ, সেগুলোকে বলা হচ্ছে এক্সটার্নাল ইএফ। সো আমি যখন প্রজেক্ট করব এই জিনিসগুলোকে অবশ্যই কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। এরপর আসেন ইন্টারনাল। ইএফ এর ইন্টারনাল পার্ট কোনটা? ইন্টারনাল হচ্ছে আপনি যে অর্গানাইজেশনের ভিতর প্রজেক্ট করতেছেন সেই অর্গানাইজেশনের হিউম্যান রিসোর্স ক্যাপাসিটি। তার মানে কি, যদি কোন একটা অর্গানাইজেশনে যাদেরকে নিয়ে আপনি কাজ করতেছেন আপনার প্রজেক্ট টিমে, সবাই যদি খুব কি কম্পিটেন্ট হয় তাহলে আপনার কাজ করে যেরকম সুবিধা হবে। আর যদি দুর্বল টিম নিয়ে কাজ করেন তাহলে কি সেম আউটপুট তৈরি করা যাবে? হ্যাঁ, তার মানে এই যে ইন্টারনাল ফ্যাক্টর, আমার এইচআর ক্যাপাসিটি, তারপরে ধরেন একটা অর্গানাইজেশন, একটা ছোট অর্গানাইজেশন যেটা একটাই অফিস, আমরা সবাই এক জায়গায় বসে কাজ করতেছি। আবার কোন একটা প্রজেক্টে আপনি কাজ করতেছেন যেখানে 3টা জিওগ্রাফিক লোকেশনে কাজ হচ্ছে একটা প্রজেক্টেরই, তখন কি হবে? এটা কি সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে না? কঠিন হবে। এই যে এই জিনিসগুলোকে বলা হচ্ছে ইন্টারনাল, মানে অর্গানাইজেশনের ভিতরের ইন্টারনাল, কিন্তু এটাও কিন্তু আমার কন্ট্রোলের বাইরে। আমি চাইলেই হিউম্যান রিসোর্সের ক্যাপাসিটি একদিনে বাড়াই ফেলতে পারবো না। সো এটাকে বলা হচ্ছে ইন্টারনাল। আমরা এরপরে আরো ডিটেলে যাব, আমি শুধু এখন হাইলি বলতেছি, হাই লেভেলে। এরপরে আসতেছি ওপিএ। ঠিক আছে, ওপিএ এর মধ্যে দেখেন একটা শব্দ লিখছে ইন্টারনাল ওপিএ, বুঝতে পারছি? ইন্টারনাল ওপিএ এটা কিন্তু আমরা অর্গানাইজেশনের ভিতরের বলছিলাম। ওপিএ মানে কি? অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। তার মানে হচ্ছে অর্গানাইজেশনের প্রসেস, পলিসি, প্রসিডিউর যেটা ডাইরেক্টলি প্রজেক্টের কোন প্রসেসকে, পলিসিকে, প্রসিডিউরকে ইমপ্যাক্ট ফেলে। এই দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এইটা হচ্ছে যেটা কমনলি অর্গানাইজেশনের ভিতরে আছে, যেমন অর্গানাইজেশনের গভর্নেন্স, ডিসিপ্লিনারি অ্যাকশন। আপনি যদি কোনো খারাপ কাজ করেন বা পারফরমেন্স না করেন আপনার চাকরি চলে যাবে, সেটা হচ্ছে ইন্টারনাল গভর্নেন্স পলিসি। হ্যাঁ, এমপ্লয়ি পলিসি। বা আপনি যদি ভালো কাজ করেন আপনি বেনিফিটেড হবেন, আপনি বোনাস পাবেন, হ্যাঁ, বা আপনি রিকগনিশন পাবেন, এটা হচ্ছে ইন্টারনাল। কিন্তু যে প্রসেস, পলিসি, প্রসিডিউর ডাইরেক্টলি আপনার প্রজেক্টের, যে আমরা 49 প্রসেস বললাম না, বা এর সাথে যদি আরো কোনো প্রসেস লাগে সেটাকে যদি ডাইরেক্টলি কোনো গাইডলাইন দেয় তাহলে সেই প্রসেস, পলিসি, প্রসিডিউরকে আমরা বলি ইন্টারনাল ওপিএ এর একটা পার্ট। ঠিক আছে? আর কর্পোরেট নলেজ বেস হচ্ছে, এটা কি কর্পোরেট নলেজ বেস? historical data of previous projects. Historical data, historical knowledge of previous projects. Lesson learned. হ্যাঁ, lesson learned. আচ্ছা, আমরা যখন কোন একটা প্রজেক্ট করি আপনারা কি টেন্ডারে পার্টিসিপেট করেন তো না? জি জি। সব কোন টেন্ডারে কি লেখা থাকে যে একদম যার কোনো এক্সপেরিয়েন্স নাই সে জয়েন করতে পারবে? প্রথম ক্রাইটেরিয়া কি থাকে? বেশিরভাগ ক্ষেত্রে 5 বছর কিংবা 10 বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে, তাই না? প্রজেক্টের কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে, ডিমান্ডের উপর ডিপেন্ড করে প্রথম পয়েন্টই বলা থাকে যে 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স থাকতে হবে এই ধরনের প্রজেক্ট করার। কেন এটা বলতেছে? কারণ কি? মুভ হতে হবে এই ধরনের প্রজেক্টে, আদারওয়াইজ তো মানে যে এর আগে এই কাজটা করে নাই তাকে দিয়ে করানোটা কি সহজ, নাকি যে এর আগে এই কাজটা 100 বার করছে তাকে দিয়ে করানো সহজ? ডেফিনেটলি যে 100 বার করছে
তার মানে কি যে অনেকবার প্রজেক্টটা করছে তার কিন্তু অলরেডি একটা নো হাউ হয়ে গেছে, নলেজ বেস ক্রিয়েট হয়ে গেছে, সো সে এখন ইজিলি ওটাকে পারফর্ম করতে পারে। আবার অনেক কোম্পানি আমরা বলতেছি কিন্তু ভাইয়া অনেক সময় কোম্পানি কিন্তু মানে খরচ কমানোর জন্য অনেক সময় নিউ ভেন্ডরও নিতে পারে কিন্তু, কারণ যেই ভেন্ডরের এক্সপেরিয়েন্স নাই তার কিন্তু কস্টিং কম। হ্যাঁ সেটা নিতে পারে, কিন্তু আপনার প্রজেক্টের উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কি চাচ্ছেন। সেটা আমাদের এনার্জি প্যাক করতে পারে, বাট মানে আমাদের এরকম হচ্ছে মানে আইটি প্রজেক্টে খুব এটা হয়, আইটি তো একটা পুরো কস্টিংটা খুব ভালো বলে আর কি, যেহেতু হিউম্যান রিসোর্স কাজ করে এবং সফট স্কিল, তো দেখা যায় যে প্রাইসের কোনো ঠিক নাই। কেউ একটা ওয়েবসাইট দেখবেন যে আপনি মেসেজ পান নিশ্চয়ই যে ওয়েবসাইট 5,000 টাকায় করে দিবে, পাইছেন না সবাই? 5,000 টাকায় ওয়েবসাইট বানায় দিবে, ই কমার্স ওয়েবসাইট। আবার দেখবেন যে ওই ওয়েবসাইটটাই বানাইতে লাগবে আসলে 5 কোটি টাকা। সো আসলে আপনি আসলে কি ধরনের পারফরম্যান্স চাচ্ছেন, কি করতে যাচ্ছেন তার উপর আসলে ডিপেন্ড করবে। জি, আপনি কি অ্যাপলের ফোন ব্যবহার করবেন নাকি বাংলাদেশের সিম্ফনি? ওয়ালটন। তো আমরা কি বুঝতে পারলাম যে এই দুইটা এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং অর্গানাইজেশনাল প্রসেস আছে প্রজেক্টের, আমরা যে কাজে করি না কেন অলওয়েজ এই দুইটাকে কনসিডার করতে হবে। ওকে ভাইয়া, ইন্টারনাল আর এই যে ইন্টারনাল ওপি এর প্রসেস পলিসি এন্ড প্রসিডিউর, এটা ডিফারেন্স আরবার যদি একটু বলতেন। এটা ডিফারেন্সটা একটু সবাই একটু খেয়াল করেন, এটা কিন্তু একটু কমপ্লেক্স, আসলে বুঝতে একটু ঝামেলা হয়। সেটা হচ্ছে একটা যদি এক্সাম্পল দেই আমি, ইন্টারনাল, হ্যাঁ ধরেন অর্গানাইজেশনের এইচআর পলিসি আছে না? জি জি। এইচআর পলিসি এটা কি সবার জন্য কমন না? যে প্রজেক্টে কাজ করতেছে তার জন্য কমন, আর যে প্রজেক্টের বাইরে নরমাল অফিসিয়াল অপারেশনাল কাজ করতেছে তার জন্য কিন্তু সেম। সবাইকে এটা ফলো করতে হবে না? জি স্যার। এটা হচ্ছে যদিও পলিসি অর্গানাইজেশনের, কিন্তু ইন্টারনাল ইএফ এটা। আর আমি প্রজেক্ট করতে গেলাম, প্রজেক্ট করতে গিয়ে যদি আমি কোনো পলিসি ডিফাইন করি, এইচআর পলিসির মধ্যে যদি কোথাও বলা থাকে যখন তুমি প্রজেক্ট করবা এবং প্রজেক্টে যখন তুমি এইচআর এর লোকজনকে নিবা, টিমের লোক নেবো না আমরা প্রজেক্ট করার সময় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, তখন তোমাকে এই জিনিসগুলো ফলো করতে হবে যখন তুমি প্রজেক্ট করবা। এইচআর পলিসির মধ্যে যদি এরকম কোনো গাইডলাইন থাকে তাহলে ওই পার্টটা হচ্ছে ইন্টারনাল ওপি এর পার্ট, যেটা ডাইরেক্টলি কোনো গাইডলাইন দিচ্ছে আপনার প্রজেক্টের কোনো কাজ করার জন্য। বুঝতে পারছি দুইটা পার্থক্য? প্রজেক্টে যে 5টা কাজ, ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল এবং ক্লোজিং, আপনার যদি অর্গানাইজেশন কোনো গাইডলাইন থাকে যখন তুমি ইনিশিয়েশন করবা তখন প্রজেক্ট চার্টার এরকম হইতে হবে, প্রজেক্ট চার্টার এই লিখবে, প্রজেক্ট চার্টার অ্যাপ্রুভাল এই দিবে, এরকম যদি কোনো গাইডলাইন থাকে প্রজেক্টে ডাইরেক্ট কোনো কিছুর উপরে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল ওপি এর পার্ট। আর যেটা জেনেরিক কোনো গাইডলাইন টোটাল অর্গানাইজেশনের উপরে, সেটা হচ্ছে ইএফ এর ইন্টারনাল পার্ট। ঠিক আছে ভাই? মানে এইচআর প্রসিডিউরটা তো হচ্ছে একটা জেনেরিক, তাই না? এটা হচ্ছে ইন্টারনাল ইএফ। আর যদি পার্টিকুলারলি কোনো বিজনেস কেসের মধ্যে যদি পার্টিকুলার কোনো প্রসেস, কোনো প্রসিডিউর বা কোনো কিছু মেনশন করা থাকে, তাহলে সেই প্রসেসটা হচ্ছে ইন্টারনাল অফিস, যেটা ডাইরেক্টলি প্রজেক্টের কোনো গাইডলাইন দিচ্ছে। আচ্ছা, প্রজেক্টের কোনো প্রসেসকে ডিফাইন করতেছে বা পলিসিকে বলে দিচ্ছে। যেমন প্রকিউর করতে যাওয়া প্রজেক্টের বলা আছে যে তোমাকে এইভাবে পলিসি ফলো করতে হবে যখন প্রজেক্টের প্রকিউরমেন্ট হবে, তখন কিন্তু সেটা হচ্ছে ইন্টারনাল ওপিএ। আর এমনি আমরা কেনাকাটা করতেছি সেটা যে গাইডলাইন আছে সেটা নরমালি ইন্টারনাল ইএফ এর মধ্যে পড়বে। আচ্ছা, আমি আর একটু ভিতরে যাই, এর বাইরে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে অর্গানাইজেশনাল সিস্টেমস। হ্যাঁ, এই অর্গানাইজেশনাল সিস্টেমে আসলে ইয়ার পার্ট, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের পার্ট, কিন্তু এটা আলাদাভাবে আলোচনা করা হচ্ছে এই কারণে, এটা আমি পরে আলোচনা করব, কারণ এটা আসলে একটু বিশদভাবে আলোচনা করছে পিএম বাবু, এটা নিয়ে আমি পরে কথা বলবো। সো এই তিনটা জিনিস ফেভারেবল বা আনফেভারেবল ইম্প্যাক্ট ফেলতে পারে প্রজেক্টের উপরে। ঠিক আছে, ইএফ এবং ওপিএ নিয়ে একটা টেবিলের মধ্যে আমি পার্থক্যগুলো বলার চেষ্টা করছি।
আপনারা একটু পড়ে নিয়েন, যেটা আমি অলরেডি অনেক কথা বলছি, এটা পড়লে মানে আরো একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আমরা ডাইরেক্টলি দেখতেছি যে আসলে পিএমবকে যে ইএফ এর ইন্টারনাল পার্টে কি কি বলতেছে। এখন দেখেন, এখন আমাদের একটা আরো ক্লিয়ার হবে। অর্গানাইজেশনাল কালচার, স্ট্রাকচার এবং গভর্নেন্স, এটা হচ্ছে কিসের পার্ট? ইন্টারনাল, কিন্তু ইএফ এর ইন্টারনাল পার্ট। ইন্টারনাল এটা কিন্তু ডাইরেক্টলি প্রজেক্টের না, এটা পুরো অর্গানাইজেশনের কালচার। জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন, আপনার অর্গানাইজেশনটা 20টা দেশে কাজ করতেছে, সো সেটা হচ্ছে ইন্টারনাল ইএফ। আপনার অর্গানাইজেশনের ইনফ্রাস্ট্রাকচার, আপনার অর্গানাইজেশনের ইনফরমেশন টেকনোলজি সফটওয়্যার, আপনি কি ধরনের, যেমন জিরা ইউজ করে, যে বললো যে জিরা ইউজ করে, তাহলে জিরা ইউজ করে তার মানে কি জিরা হচ্ছে ইএফ এর পার্ট, ঠিক আছে? কারণ জিরা শুধু প্রজেক্টে ইউজ করতেছে এরকম না, অপারেশনাল বিভিন্ন কাজে ইউজ করতেছে জিরা। তারপরে রিসোর্স অ্যাভেলেবিলিটি, এগুলো হচ্ছে আপনার ইন্টারনাল পার্ট। এমপ্লয়ি ক্যাপাবিলিটি, যেটা আমি বলছিলাম এইচআর ক্যাপাবিলিটি, এটাও কিসের পার্ট? ইন্টারনাল ইএফ এর পার্ট। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি এক্সটার্নাল পার্টে। এক্সটার্নাল পার্ট বোঝা কিন্তু খুব ইজি। ওই যে প্যাস্টেল যদি মাথায় রাখেন, তাই না? মার্কেট কন্ডিশন, এই যে আমরা বলছি ইকোনমিক কন্ডিশন, তারপর সোশ্যাল এন্ড কালচারাল ইনফ্লুয়েন্স, লিগাল রেস্ট্রিকশনস, এই যে আমরা বলছিলাম না পেস্টেলের লিগাল, তারপর কমার্শিয়াল, তাই না? একাডেমিক রিসার্চ, গভর্নমেন্ট আর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস। ধরেন আমরা ঢাকা শহরে একটা বিল্ডিং বানাবো, তাহলে কি রাজগুলির পারমিশন লাগবে নাকি লাগবে না? অবশ্যই লাগবে। অবশ্যই লাগবে। সিটি কর্পোরেশনের পারমিশন লাগবে, কাগজপত্র সব ঠিক করতে হবে, নাহলে তো আপনাকে ঝামেলায় পড়বেন। কোন একটা খাবার আইটেম নিয়ে আসবেন বাংলাদেশে, তাহলে কি বিএসটি এর অ্যাপ্রুভাল লাগবে না? বিএসটিআই, হ্যাঁ, এটা হচ্ছে গভর্নমেন্ট আর ইন্ডাস্ট্রির যে গাইডলাইন, সেটা ফলো করতে হবে, লিগ্যাল গাইডলাইন ফলো করতে হবে। এগুলো কিন্তু এক্সটার্নাল। ফাইন্যান্সিয়াল কনসিডারেশনস, ফিজিক্যাল এনভায়রনমেন্টাল এলিমেন্টস, এই যে এনভায়রনমেন্টাল যেটা আমরা বলছিলাম পেস্টেলের এনভায়রনমেন্ট, এই জিনিসগুলোকে আমরা বলতেছি ইএফ এর এক্সটার্নাল পার্ট। অলরাইট, আচ্ছা, এরপরে আসতেছি পিএফ পার্টে, ঠিক আছে? দেখেন, এখানে দুইটা কথা লেখা আছে, আমি এটাতে একটু পরে ফিরতেছি, আমি এখানে আসি একটু। আমরা কিসের এক্সাম্পল দেখতেছি? ভাগ করা আছে, একটা হচ্ছে প্রসেস পলিসি প্রসিডিউর, আর একটা হচ্ছে কি প্রসেস অ্যাসেট। অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটের দুইটা পার্ট, একটা হচ্ছে প্রসেস পলিসি প্রসিডিউর, আর একটা হচ্ছে অর্গানাইজেশনাল নলেজ বেস। আমরা প্রথমটা দেখতেছি, প্রথম 1 নম্বরটা দেখতেছি। সো দেখেন, ইনিশিয়েটিং প্ল্যানিং করতে গিয়ে, প্রজেক্টের ইনিশিয়েশন এবং প্ল্যানিং এ যদি অর্গানাইজেশনের কোনো গাইডলাইন থাকে, কোনো স্ট্যান্ডার্ড থাকে, কি করতে গিয়ে? প্রজেক্টের ইনিশিয়েশন এবং প্ল্যানিং করতে গিয়ে। তার মানে কি ডাইরেক্টলি প্রজেক্টের কোনো গাইডলাইন বা পলিসি বলতেছে, টেমপ্লেট ইউজ করতে হবে আমার, কি কি কার কার অ্যাপ্রুভাল লাগবে, বা আমার অলরেডি সাপ্লায়ার অ্যাপ্রুভ লিস্ট আছে, কারোর সাথে কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট আছে, তাকে আমাকে ইউজ করতে হবে। সো এই ধরনের যদি কোনো গাইডলাইন থাকে যেটা আমাকে প্রজেক্টের ইনিশিয়েশন এবং প্ল্যানিং এ ইউজ করতে হবে, তাহলে সেটা হচ্ছে ইন্টারনাল প্রসেস পলিসি এবং প্রসিডিউর, যেটা অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটের পার্ট। আবার যখন আমি এক্সিকিউশন মনিটরিং কন্ট্রোল করব, তখন যদি অর্গানাইজেশনের কোনো গাইডলাইন থাকে যে তোমার চেঞ্জ কন্ট্রোল প্রসিডিউর এটা ফলো করতে হবে, ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স নিয়ে আমরা পরে আলোচনা করব, সেটা ইউজ করতে হবে এইটা, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল প্রসিডিউর এইটা, ইস্যু এবং ডিফেক্ট এভাবে ম্যানেজ করতে হবে, এই ধরনের যদি গাইডলাইন থাকে যেটা ডাইরেক্টলি টকিং অ্যাবাউট প্রজেক্ট, তখন আপনার সেটা হচ্ছে প্রসেস পলিসি এবং প্রসিডিউর এবং অপিএর পার্ট। এরপর হচ্ছে ক্লোজিং এর যদি কোনো গাইডলাইন থাকে, যে ক্লোজিং এর সময় প্রজেক্টের অডিট হবে, এভালুয়েশন হবে, অ্যাকসেপ্টেন্স করব, আমরা কন্ট্রাক্ট ক্লোজার করব, রিসোর্সকে আবার অন্য প্রজেক্টে রিঅ্যাসাইন করব বা অপারেশনে অ্যাসাইন করব, এবং যারা প্রজেক্টে কাজ করলো তাদের নলেজ ট্রান্সফার করব, যাতে নেক্সট প্রজেক্টে সেটা আমরা লেসন রান হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোজিং এর গাইডলাইন। তো এইটাকে আমরা বলতেছি অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটের পার্ট। আর নলেজ
অর্গানাইজেশনাল নলেজ রিপোজিটরি, যেটা আমরা আগে আলোচনা করছি, যে আগে আমরা প্রজেক্ট করছি সেটার এক্সপিরিয়েন্স, লেসন লার্ন, আগের রিস্ক রেজিস্টার, ইস্যু রেজিস্টার, ডিফেক্ট রেজিস্টার, এই জিনিসগুলোকে আমরা কি করব যখন নতুন প্রজেক্ট করতে যাব, সেটা কি আমরা ফেলে দেব নাকি আবার রিইউজ করব? রিইউজ করব না, রিউজ করব, যেটাকে অ্যাজাইলে বলা হয় রেট্রোস্পেক্টিভ। কোনটা ভালো করছি আমরা এই প্রজেক্টে, তিনটা ডাব্লিউ বলা হয় আর কি। হোয়াট ওয়েন্ট ওয়েল, সেটাকে আইডেন্টিফাই করা, হোয়াট ওয়েন্ট রং, ঠিক আছে, সেটাকে আইডেন্টিফাই করা, যেটা রং সেটা আমরা আর করবো না, যেটা ভালো করছি সেটা আমরা নেক্সট প্রজেক্টে আবার করব। তারপরে যখন আমরা প্রজেক্ট করতে থাকি কি হয়, প্রজেক্টের অনেক ধরনের ফাইল তৈরি হয় না, এই যে লাস্টে বলা হচ্ছে প্রজেক্ট ফাইলস, যেমন প্রজেক্ট চার্টার তৈরি করি আমরা, তারপরে ফাইন্যান্সিয়াল এভালুয়েশন তৈরি করি, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান করব, কস্ট শিডিউল, বিভিন্ন ডকুমেন্ট তৈরি করি আমরা। সেই ডকুমেন্টগুলো কি হবে নেক্সট প্রজেক্টে কিন্তু সেটা আমরা নলেজ বেস থেকে ইউজ করতে পারবো, সেটিকে বলা হচ্ছে কর্পোরেট নলেজ বেস। আচ্ছা, কি অবস্থা আমাদের? আমরা বুঝতে পারছি, আমরা ভিডিও অন করতে পারি ব্রেকের আগে। সেলিম, রেজা, জামাল ভাই, না প্রায় আধা ঘন্টার মতো মনে হয়। হ্যাঁ আচ্ছা, একটু মধ্যে সবার কি ঠিক আছে? একটু বোধহয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় না, কিন্তু এই জিনিসগুলো প্রজেক্টে অবশ্যই কনসিডার করতে হবে। উইদাউট কনসিডারিং দিস থিংস ইউ ক্যানট ডু প্রজেক্ট। এবং যদি এইসব কনসিডার না করে প্রজেক্ট শুরু করেন, র্যাঙ্কস টাওয়ার মনে আছে? কারা কারা দেখছেন র্যাঙ্কস টাওয়ার? জি ভাই, এখন আছে না? না ভাই, আপনার রিজনস ইজ এই সমস্ত জিনিসকে কনসিডার করা হয় নাই কিন্তু, ঠিক আছে? সো খুবই ইম্পর্টেন্ট। আমি একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় কারখানা বানায় ফেললাম, তারপর যখন কারখানা চালাইতে গেলাম দেখলাম যে এনভায়রনমেন্টালিস্ট যারা, তারা এমন বাধা সৃষ্টি করলো যে আপনি আর চালাইতে পারলেন না। কারণ কি, আমরা আসলে কনসিডার করিনি এই জিনিসগুলো। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু কনসিডার অল দিস থিংস। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যে চ্যাপ্টার 4 নম্বর থেকে 13 নম্বর চ্যাপ্টার পিএমওকে পড়বো, প্রতিটা প্রসেসে এই যে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট, কোনো চ্যাপ্টার বাদ যাবে না, কোনো প্রসেস বাদ যাবে না যে এখানে এই দুইটাকে দেখবেন না। কারণ কি, যে প্রসেস করেন না কেন সেটা অবশ্যই এই দুইটাকে ফলো করতে হবে। এই দুইটার যদি কোনো ইনপুট থাকে অবশ্যই কনসিডার করতে হবে, যদি কোনো ইনফ্লুয়েন্স থাকে। বুঝতে পারছি? সো কোনো কোশ্চেন না থাকলে আমরা 8:50 বাজে আমরা একটু ব্রেকে যাচ্ছি, 9:01 আমরা আবার শুরু করবো, 9:01। ওকে, সো থ্যাংক ইউ ফর নাও। সবাইকে আছি নাকি, কি অবস্থা? জি ভাই এসেছি আমি। ওকে, হ্যাঁ ভাই আছে। সবার ভিডিও দরকার মনে হয়, ওয়েব ক্যাম কিনে ফেলতে হবে, অনেকে চেহারা দেখতে পাচ্ছি না। আর সবাই একটু কথা বলবেন, নাইলে হয় কি, যেহেতু আমরা ভার্চুয়ালি তো কোনো ফিডব্যাক না পেলে কোনো যে কার সাথে না রাজা ভাই, ক্লাসটা খুব ইন্টারেক্টিভ হচ্ছে, সবাই শুনতেছে, সবাই খুব এনজয় করছে আমার মনে হয়। কথা বলতে হবে, নাইলে আসলে আমি নিজে অন্ধকারে হোয়াট ইজ হ্যাপেনিং বিহাইন্ড দ্য হোয়াট ইজ হ্যাপেনিং। ওই রাজা ভাই জিজ্ঞেস করতেছিলেন যে কেউ কি পড়ছে কিনা, তা আমি যে ইয়াতে আপনার যে গত লেকচারটা পাঠিয়ে দিয়েছেন সেটা আবার দেখতেছিলাম, এটা খুব ইফেক্টিভ, কিন্তু সব কথা ক্লাসে কন্টিনিউয়াস তো হয়তো দেখা যাচ্ছে অন্য চিন্তা করছি, আমি হয়তো এখানে আরেক জায়গায় চলে গেছি, এটা সবারই হয়, অনেক সময় ব্যস্ত থাকে সবার জন্য, তখন ওইটা খুবই এফেক্টিভ আর কি। না এটা তো ভালো হচ্ছে বয়সের সাথে সাথে চেহারা দেখতেছি না মাহবুব ভাই, ক্যামেরা বন্ধ করে রাখছেন? আমার চেহারা দেখতে যাচ্ছেন? চেহারা বন্ধ করে রাখতে। আচ্ছা, আমার এখানে তো এখনো পুরোপুরি সকাল হয় না আর কি। হ্যাঁ, সকাল হয় না? আচ্ছা, রনক বোধহয় আজকে জয়েন করতে পারে নাই না? মাহবুব ভাইয়ের ওখানে এখন টেম্পারেচার কেমন? না আমার
ভ্যাঙ্কুভারের টেম্পারেচার ভালো। ভ্যাঙ্কুভার তো একটা শীতের জায়গা, কেমন এখানে এই 12 ডিগ্রি 15 ডিগ্রি নিজেরই মনে হয় যে টি শার্ট পরে বের হয়ে যায়। দুইটা কারণ আর কি, যে এখানে আসলে ওই যে এই টেম্পারেচারের জন্য উইন্ড নাই, তো আমাদের দেশের 12 ডিগ্রি আর এখানে 12 ডিগ্রি পার্থক্য আছে। তো উইন্ড নাই, খুব কমফোর্টেবল লাগে। 15 ডিগ্রি তো খুবই কমফোর্ট, আমাদের তো 12 ডিগ্রি অনেক লোক মারা যাবে। সেলিম সাহেব কি কেটে গেল নাকি? সেলিম রেজা দেখতেছি না। হাবিব আছে, ওকে। আচ্ছা, আমরা আক্তার জয়েন করছো না আজকে? আক্তার, সবার সাথে একটু পরিচয় দাও, কারণ আমরা সবাই তোমাকে জানুক। আক্তার, আমি রেজা ভাই কলেজের ছোট ভাই। একটু জোরে বলো। আমার নাম আক্তার, আমি রেজা ভাই কলেজের ছোট ভাই। আমি এখন কাজ করছি গ্রাফিক পিপলে এজ এ জুনিয়র প্রজেক্ট ম্যানেজার। সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, জুনিয়র প্রজেক্ট ম্যানেজার। জুনিয়র কোন প্রজেক্ট কোম্পানিতে ভাই, কোন কোথায়? গ্রাফিক পিপল। গ্রাফিক পিপল, গ্রাফিক্স পিপল সফটওয়্যার কোম্পানি না এটা নাকি? যেটা সফটওয়্যার কোম্পানি নাকি? জি। ইয়ার নাম কি জানো তোমাদের, ওই যে এমডির নাম মহিলা? গীতিয়ারা শাফি চৌধুরী, চেয়ারম্যান ভাই। গীতিয়ারা শাফি চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, আমাদের ইয়া ছিল তো, উনি উপদেষ্টা ছিল না? জি। কোন গভর্নমেন্টে কি উপদেষ্টা ছিল উনি এক সময়? জি জি জি, উনি কেয়ারটেকার গভর্নমেন্টের উপদেষ্টা ছিলেন। আচ্ছা, রাইট, ওকে। আক্তার ভাই আপনার জি ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনার অফিস কি শ্যামলীতে? জি না ভাই, আমার অফিস বনানীতে ভাই। আচ্ছা, আকো শ্যামলীতে নাকি? না ভাই, আমার সাভারে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমাদের যে গত সপ্তাহ গেল, কারো কি মাথা ব্যথা হয়েছিল? মাথা ব্যথা বা কোথাও আঘাত পাইছেন? মাথা ব্যথা মানে কি, চরম মাথা ব্যথা হয়েছিল পড়তে গিয়ে, দেখা গেল যে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। আচ্ছা, এখন বলা যে মাথা ব্যথা হলে এখন কি আমাদের হাত পা অন্য কিছু কি সব ঠিক থাকে, নাকি এটার সাথে ওটাও এফেক্টেড হয়? এটা তো ডাইরেক্ট কানেক্টেড, এটা তো সেন্টার। হ্যাঁ, তার মানে একটা আঙ্গুলে ব্যথা হলে এটা মানে এটা না যে অন্যরা সবাই খুব সেফ, অন্যরা খুব আরামে আছে, এটা না, কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বডির অন্য জায়গায়ও ইমপ্যাক্ট হচ্ছে, তাই না? জি জি। তো আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অর্গানাইজেশনাল সিস্টেমস। সো বডি যেমন একটা সিস্টেম, শরীর একটা সিস্টেম, এবং এটা কিন্তু ইন্টিগ্রেটেড। এক জায়গায় যদি ইমপ্যাক্ট হয়, তার কিন্তু প্রভাব অন্য জায়গায় গিয়ে পড়ে। সো আমরা যে প্রজেক্ট করতেছি কোনো একটা অর্গানাইজেশনের ভিতরে, সো অর্গানাইজেশন তো নিজস্ব একটা সিস্টেমে চলতেছে। খেয়াল করেন যে যখন আমাদের মানে আমরা অফিসে যেতাম, যদি পিয়ন না আসে একদিন, তাহলে কি পিয়ন তো আসলে সবচেয়ে লোয়েস্ট, কিন্তু তারও কিন্তু ইমপ্যাক্ট আছে। পিয়ন নাই, তার মানে চা খাইতে পারতেছেন না, মানে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, অনেক কিছু। খাবার লাঞ্চ আজকে কিভাবে করবেন, বাইরে যেতে হবে, মানে অনেক ইয়া কিন্তু আছে। একদিন যদি বাসায় বুয়া না আসে বাংলাদেশের পার্সপেক্টিভে, তাহলে কিন্তু সবাই অস্থির হয়ে যায়। সেদিন আসলে দেখা যায় বউয়ের ঝাড়ি খেতে হয়, কারণ তারও মাথা গরম থাকে। সো অর্গানাইজেশনাল সিস্টেম, যেহেতু প্রজেক্টটা অর্গানাইজেশনের ভিতরে হচ্ছে, অর্গানাইজেশনের যে সিস্টেম গুলো আছে, হ্যাঁ, বিভিন্ন এলিমেন্টস আছে অর্গানাইজেশনের, সেটা কিন্তু প্রজেক্টের উপর ইমপ্যাক্ট ফেলে, যেটা কিন্তু এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর পার্ট। ওইটা নিয়ে পিএমবকে বেশ বড় আলোচনা করছে, এর আগে এত আলোচনা ছিল না, বড় করছে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট একবার পড়ে নেওয়া বোঝাটা ইম্পর্টেন্ট, কিন্তু সিএপিএম এ বোধহয় একটু প্রশ্ন আসতে পারে এখান থেকে। তো আমরা এখন ওই জিনিসটা এখন দেখবো আর কি। হ্যাঁ, অলরাইট। সো ইয়া জয়েন করতে পারছে, ইয়ার চ্যাটে জয়েন করতে পারি না দেখতেছি। সেলিম রেজা জয়েন করছে, ওকে ফাইন। সো ইউ আর ইউজিং ডেটা, মোবাইল ডেটা, অর সেলিম রেজা? ইউজিং মোবাইল ডেটা। আচ্ছা, আমিও তাই করতেছি, কারণ আমাদের মাঝখানে লাইন কেটে গেলে ভয়ে এরপরে আর ইয়াতে যাইনি। সো আমি এখন স্ক্রিনে যাচ্ছি, আমাদের হাতের বেশি সময় নাই, তাই না? আধা ঘন্টার মতো সময় আছে।
সো অর্গানাইজেশনাল সিস্টেমস, হ্যাঁ অর্গানাইজেশন সিস্টেম মানে হচ্ছে ওইটা একটা অর্গানাইজেশনের মধ্যে কিন্তু মেইনলি কয়েকটা ফ্যাক্টর থাকে। একটা হচ্ছে গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, যেটাকে আমরা বলি কর্পোরেট গভর্নেন্স। একটা অর্গানাইজেশন কিভাবে রান করবে, হ্যাঁ কিভাবে তার ব্যবসা চালাবে, কিভাবে এমপ্লয়ি রিক্রুট হবে, কি হবে, সবকিছু কিন্তু বলা থাকে গভর্নেন্স ফ্রেমওয়ার্কে। তারপর আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট এলিমেন্ট। ম্যানেজমেন্ট এলিমেন্টের মধ্যে সবচেয়ে বেশি জিনিস যেটা বোঝা দরকার, কোনো অর্গানাইজেশন আছে কিন্তু ফ্ল্যাট অর্গানাইজেশন, আবার কোনো অর্গানাইজেশন আছে কিন্তু হায়ারার্কি, তাই না? এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, এরকম হায়ারার্কি, তাই না? আছে আপনাদের? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আবার কোন অর্গানাইজেশন কিন্তু আছে ফ্ল্যাট, খুব একটা বেশি লেভেল নাই, 3-4টা লেভেল। আর এরপরে আরেকটা বিষয় আছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার টাইপস। আচ্ছা এখন আমাকে বলেন ম্যানেজমেন্ট এলিমেন্ট যদি কোনো একটা ফ্ল্যাট অর্গানাইজেশনে আপনি প্রজেক্ট করেন তাহলে এক ধরনের ইমপ্যাক্ট আছে, তার ইনফ্লুয়েন্স আছে। আবার যদি খুব হায়ারার্কিক্যাল অর্গানাইজেশনে করেন তাহলে কিন্তু ব্যুরোক্রেসি অনেক বেশি, তাই না? একটা অ্যাপ্রুভাল পেতে দেখা যাবে আপনার 2 মাস সময় লাগতেছে, আর একটা ফ্ল্যাট অর্গানাইজেশনে দেখা যাবে যে আপনার অ্যাপ্রুভাল পেতে 1 দিন সময় লাগতেছে। যেমন আমরা যারা টেলিকমে জব করছি দেখবেন যে আপনার বস একই টেবিলে বসতেছে, তাই না? যে ভিপি আর যে এক্সিকিউটিভ, নরমাল এক্সিকিউটিভ এবং ইভিপি অল আর সিটিং অন দ্য সেম টেবল। সো আপনার একটা কোনো জাস্ট অ্যাপ্রুভাল লাগবে, মানে ইউ ক্যান ইজিলি রিচ টু ইয়ার ইভিপি, যেটা কিন্তু অন্য জায়গায় কোয়াইট ইম্পসিবল। ইভিপি কাছে পৌঁছতে হয়তো আপনার কয়েকটা লেভেল পার হয়ে যেতে হবে। সো এটা কি ইমপ্যাক্ট আছে না প্রজেক্টে? অবশ্যই আছে। হ্যাঁ, এই যে এই জিনিসগুলোকে কনসিডার করতে হবে, এটাকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট এলিমেন্টস। তারপরে চিন্তা করেন ম্যানেজমেন্ট এলিমেন্টের মধ্যে আর্মিতে কি অবস্থা? আর্মিতে আমি আপনাকে একটা বলি, যশোর ক্যান্টনমেন্টে গেছিলাম। হ্যাঁ, যশোর না কোন ক্যান্টনমেন্টে গেছিলাম, তখন আমি আমার ফ্রেন্ডের সাথে গল্প করতেছি। এটা কিন্তু অনেক আগের, মানে আমরা যখন বোধহয় আমাদের লোকজন যখন ক্যাপ্টেন এরকম অবস্থায়, তো আমরা টিভি দেখতেছি, কথা বলতেছি, এই সময় একটা সৈনিক আসছে, যে মানে আমরা তখন ছোট, তো সৈনিক তো আসলে বুড়া বয়স্ক হয়ে গেছে, তো সে এসে একদম সেলুট দিয়ে কথা বলতেছে আর কি আমাদের ক্যাপ্টেনের সাথে। এরপরে কিছুক্ষণ পরে একজন মেজর ঢুকছে ওই রুমে যেখানে আমরা গল্প করতেছিলাম। তো আমরা তো বসে আছি, সঙ্গে সঙ্গে আমার যে ক্যাপ্টেন ফ্রেন্ড সে দাঁড়ায় একদম সেলুট, ইয়েস স্যার। বুঝতে পারছি? সো আর্মিতে কিন্তু ম্যানেজমেন্ট এক ধরনের, তাই না? আবার পাবলিক সেক্টরে, প্রাইভেট সেক্টরে কিন্তু ম্যানেজমেন্ট এক ধরনের। যেমন আমরা অনেক সময় বস বলি, ভাই বলি, স্যার শব্দটা খুব একটা বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ইউজ হয় না, কিন্তু গভর্নমেন্ট সেক্টরে, পাবলিক সেক্টরে বা অন্য বিভিন্ন জায়গায় আবার স্যার, আর্মিতে যেমন, সেগুলো কিন্তু ম্যানেজমেন্ট এলিমেন্টের মধ্যে পড়ে। আচ্ছা, এরপর হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার টাইপ। এই যে এখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করতেছি, এর একটাও কিন্তু আসলে পিএমবকের নিজস্ব কোনো ডিসিপ্লিন না যে নিজে এটা ক্রিয়েট করছে। এগুলো আসলে বরোড ফ্রম আদার ডিসিপ্লিন। এখানে এমবিএ করা আছেন কেউ? বিবিএ বা এমবিএ করা? এমবিএ করা আছে স্যার। হ্যাঁ জি। সো দেখবেন যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার বা ম্যানেজমেন্ট, ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট, ইন্ট্রোডাকশন টু এইচআর, তারপর ইন্ট্রোডাকশন টু অর্গানাইজেশনাল বিহেভিয়ার, এই সমস্ত বইয়ে যেসব আলোচনাগুলো ছিল সেই জিনিসগুলো এখানে নিয়ে আসা হচ্ছে। এই 3টা বিষয় আসলে অর্গানাইজেশনাল বিহেভিয়ার ওই মানে বইয়ের কন্টেন্ট আর কি এখানে। আচ্ছা, অর্গানাইজেশনাল স্ট্রাকচার টাইপ মানে হচ্ছে নরমালি আমরা যে অর্গানাইজেশনগুলো কাজ করি সেই অর্গানাইজেশনগুলো 3 ধরনের হয়। কেউ বলতে পারবেন কি ধরনের, কি কি এই টাইপ 3 ধরনের? ম্যাট্রিক্স, প্রজেক্ট আর একটা ফাংশন। এটা কি বলছেন স্যার? ভাইয়া হ্যাঁ, আচ্ছা, সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে ফাংশনাল টাইপ অর্গানাইজেশন। বেশিরভাগ অর্গানাইজেশন কিন্তু ফাংশনাল টাইপ। ফাংশনাল মানে কি? ফাংশনাল মানে হচ্ছে যে ফাংশন বা যে কাজ সেই ডিপার্টমেন্ট সেই কাজ করে। ধরেন একটা অর্গানাইজেশনের মার্কেটিং ডিপার্টমেন্ট কি কাজ করে? মার্কেটিং এর কাজ করে। সেলস ডিপার্টমেন্ট সেলস এর কাজ করে। ফাইন্যান্স কি এইচআর এর কাজ করে না ফাইন্যান্সিয়াল কাজ করে? ফাইন্যান্সের কাজ করে। এইচআর এর কাজ করে।
কাস্টমার কেয়ারে কাজ করে। এই যে ফাংশন ওয়াইজ যে ডিভাইডেশনটা, এটাকে বলা হয় ফাংশনাল টাইপ অর্গানাইজেশন। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি দেখা যায়। আরেকটা টাইপ হচ্ছে প্রজেক্টাইজ অর্গানাইজেশন। যেমন যেগুলো রিসার্চ টাইপ অর্গানাইজেশন, যেমন বাংলাদেশের স্যামসাং R&D, মোস্ট প্রবাবলি অগমেটিক্স, এখানে কিন্তু প্রজেক্ট মেইন। হ্যাঁ, যেমন স্যামসাং R&D এর মধ্যে কি হয়, অ্যান্ড্রয়েড প্রজেক্টে একটা বিশাল টিম আছে, তাদের প্রজেক্ট ম্যানেজার, টিম লিড আছে, টিম ইঞ্জিনিয়ার আছে, চিফ ইঞ্জিনিয়ার আছে, যারা আসলে প্রজেক্ট ওয়াইজ টিমগুলোকে ম্যানেজ করতেছে। ওখানে কিন্তু ফাংশন ওয়াইজ না। ঠিক আছে, তো এটাকে বলা হয় প্রজেক্টাইজ অর্গানাইজেশন। টেলিকমের ভেন্ডর গুলো তো মূলত প্রজেক্টাইজ অর্গানাইজেশন, এরিকসন বা হুয়াওয়ে বা নোকিয়া, মানে ওরা তো মূলত কাস্টমারের প্রজেক্ট করে। হ্যাঁ, মানে গ্রামীণ ফোন বা রবিট, তো তারা হচ্ছে পিওরলি প্রজেক্টাইজ অর্গানাইজেশন, দে আর নট ফাংশনাল। রাইট, হ্যাঁ, যেমন হুয়াওয়ে, এরিকসন, হ্যাঁ, ইভেন নাহিদের কোম্পানি, এরাও কিন্তু প্রজেক্টের উপর অর্গানাইজেশনের কাজ চলতে থাকে। আর যে ফাইন্যান্স আছে, মার্কেটিং, সেলস আছে, কিন্তু খুব ছোট। আসল হচ্ছে প্রজেক্ট না থাকলে এগুলো কোনো অস্তিত্বই নেই আসলে। আর আরেক ধরনের অর্গানাইজেশন আছে, এই দুইটার কম্বিনেশন, যেটাকে বলা হয় ম্যাট্রিক্স টাইপ অর্গানাইজেশন, কিছুটা ফাংশনাল, কিছুটা প্রজেক্টাইজ। ঠিক আছে, নরমালি এই তিন ধরনের অর্গানাইজেশনাল স্ট্রাকচার আমরা দেখতে পাই। সো আমরা দেখবো যে এই তিন ধরনের অর্গানাইজেশনাল স্ট্রাকচার প্রজেক্টে কিরকম ইম্প্যাক্ট ফেলে। স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের যে একবারে প্রজেক্ট হয় না তা কিন্তু না, অগমেটিক্সেও প্রজেক্ট আছে। যেমন হচ্ছে আমাদের গ্র্যান্ট হচ্ছে এটার জন্য প্রজেক্ট করা হয়, আমরা যে গভর্নমেন্ট থেকে যে গ্র্যান্টটা পাই ওটার জন্য একটা প্রজেক্ট করা হয়, আলাদা একটা ডিপার্টমেন্টই আছে আমাদের প্রজেক্টের। সো ওটা ইন্টারনালি হচ্ছে ওরা করে আর কি। মানে সিএসআর টাইপের প্রজেক্ট নাকি? সিএসআর না, সিএসআর টাইপের না। ঘটনা হচ্ছে আমাদের অর্গানাইজেশনটা তো হচ্ছে ইউএস বেস একটা অর্গানাইজেশন, প্লাস হচ্ছে হেলথ কেয়ারের সাথে ডিরেক্টলি আমরা কাজ করি। সো আমরা হচ্ছে কিছু আর কি সরকার থেকে কি বলে ওটাকে, ওই যে ট্যাক্স অ্যাডভান্টেজ পাই, প্লাস হচ্ছে সরকারের কিছু হচ্ছে সহায়তা থাকে আমাদের এখানে, তো ওইটার আর কি রিলেটেড একটা প্রজেক্ট আমাদের চলে অলওয়েজই। ওকে, আচ্ছা, এখন আমরা একটু দ্রুত দেখবো না, সময় নাই। আচ্ছা, গভর্নেন্সের মধ্যে এমনি এখানে সিস্টেমের ডেফিনেশন আছে। হ্যাঁ, সিস্টেম কাকে বলে, সিস্টেম ডাইনামিক, সিস্টেম ক্যান বি অপটিমাইজ, হ্যাঁ, সিস্টেমস কম্পোনেন্ট ক্যান বি অপটিমাইজ, এই ধরনের কথাবার্তা আছে। মানে আমাদের শরীরের সাথে যদি চিন্তা করে দেখেন তাহলে আসলে এগুলো বুঝতে পারবেন যে হোয়াট ইজ সিস্টেম। ডেফিনেশন জানার কোনো দরকার নাই, পরীক্ষায় ডেফিনেশন নিয়ে কখনো আসে না আর কি। হ্যাঁ, এরপরে অর্গানাইজেশনাল গভর্নেন্স ফ্রেমওয়ার্কের মধ্যে কর্পোরেট গভর্নেন্স, হ্যাঁ, কাজ করবে অর্গানাইজেশন, পলিসি, এই সমস্ত জিনিস, কিভাবে অর্গানাইজেশনের ভ্যালু কি, অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি কি, এই জিনিসগুলোকে আমরা বলতেছি অর্গানাইজেশনাল গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। এর মধ্যে পড়তেছে অর্গানাইজেশন রুলস, পলিসি। দেখেন, সরকারি যদি অর্গানাইজেশন রুলস বলি, মানে বিশাল গভর্নমেন্টের রুলস কিন্তু অনেক। কারণ কি, তারা হচ্ছে সবচেয়ে ম্যাচিউরড এবং সবচেয়ে পুরানো অর্গানাইজেশন অ্যাজ এন এন্টারপ্রাইজ। তো দেখবেন যে এদের যদি পলিসির ডকুমেন্ট গুলো মানে এক জায়গায় রাখা হয় তাহলে আসলে পুরো টেবিলে পুরো ভর্তি হয়ে যাবে। সো মেনি গাইডলাইন্স আর দেয়ার, পলিসিস, প্রসিডিউরস, নর্মস, কিভাবে নর্মস হবে, একজনের সাথে বিহেভ করতে, রিলেশনশিপ কি হবে, কি প্রসেস ফলো করতে হবে, এটা হচ্ছে গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে একটা ছোট জিনিস এখানে বলে রাখি এই অংশটাতে, সেটা হচ্ছে গভর্নেন্স অফ পোর্টফোলিও, প্রোগ্রামস এন্ড প্রজেক্টস। আমরা পড়ছি না যে পোর্টফোলিও কাকে বলে, প্রোগ্রাম কাকে বলে, প্রজেক্ট কাকে বলে, পড়ছি? জি জি। সো পিএমআই এর কিন্তু নিজস্ব একটা গাইডলাইন আছে যে কোনো অর্গানাইজেশন যদি এইভাবে ফলো করে, পোর্টফোলিও সেট করে, প্রোগ্রাম সেট করে, প্রজেক্ট সেট করে, তাহলে এটা কিভাবে করতে হবে তার জন্য কিন্তু একটা প্র্যাকটিস গাইড আছে পিএমআই। তো যারা আমরা যে মেইনলি পিএমও অফিস নিয়ে কাজ করতে চাই, হ্যাঁ, বা প্রজেক্ট, প্রোগ্রাম এবং পোর্টফোলিও এই জিনিসগুলোকে ফলো করতে চাই অর্গানাইজেশনে, তাদের জন্য বেটার হবে এই বইটা পড়া। এখানে পুরো গাইডলাইন আছে পিএমআই যে কিভাবে আমাদেরকে করতে হবে, কিভাবে পোর্টফোলিও ম্যানেজ করতে হয়, প্রোগ্রাম ম্যানেজ করতে হয়, প্রজেক্ট ম্যানেজ করতে হয়, এবং কিভাবে আমার অর্গানাইজেশন অনুযায়ী সেটাকে টেইলর করতে হবে। আচ্ছা, এরপর আসি ম্যানেজমেন্ট এলিমেন্ট। আমরা ম্যানেজমেন্ট এলিমেন্ট নিয়ে অনেক কথা বলছি, যেমন আর্মিতে ম্যানেজমেন্ট এক ধরনের হয়, এক ধরনের অথরিটি থাকে, আবার পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর অথরিটি ডিফারেন্ট, তারপরে ফ্ল্যাট অর্গানাইজেশন এক ধরনের হয়, আবার হায়ারার্কি যেখানে বেশি সেখানে আরেক ধরনের হয়। ঠিক আছে, যেমন আর্মিতে ইউনিটি অফ কমান্ড, তাই না, খুবই কড়াকড়ি ইউনিটি অফ কমান্ড। কিন্তু প্রাইভেট সেক্টরে হয়তো ভাই ভাই বলতেছি আমরা, ভাই এই কাজটা
করতে হবে। হ্যাঁ, আমরা বড় অনেক সিনিয়র তাকে ভাই বলতেছি। যেমন আপনারা জানেন বোধহয় যে আমরা যে আমাদের যে একজন লিজেন্ড মারা গেল, তাই না? আবেদ, ফজলে আবেদ। কেউ আছেন এখানে বিকাশে কাজ করেন, বিকাশ বা ব্র্যাকে? সবাই কিন্তু আবেদ ভাই বলে। আমি বিরাকে কাজ করেছিলাম অনেক আগে, কিছুদিনের জন্য। হ্যাঁ, আবেদ ভাই, তাই না? আবেদ জি। ওখানে একজনকে স্যার বলতাম, আপনার এই যে মানে বাংলাদেশ ব্যাংক থেকে একজন ছিল এমডি পোস্টে, ওনাকে শুধু স্যার বলা হতো, আর সিনিয়র যে কোনো কাউকেই ভাই বলা হতো। রাইট। সো আবেদ ভাই যদি মানে ওয়ান অফ দ্য লিজেন্ডারি ফিগার বাংলাদেশে। হ্যাঁ, ইউনিটি অফ ডিরেকশন স্যার উপাধিও পেয়েছেন। হ্যাঁ, তো স্যার আবেদ উনি স্যার উপাধি হিসেবে পেয়েছেন। হ্যাঁ, স্যার উপাধি আর কি। হ্যাঁ, ওকে। কিন্তু উনি নিজে ভাই শুনতে পছন্দ করতেন আর কি। জি। সো এই জিনিসগুলো আমরা বলতেছি ম্যানেজমেন্ট এলিমেন্ট। জাস্ট এটা একটু পড়ে নেবেন, মানে আমাদের জানা দরকার আসলে এই জিনিসগুলো কিন্তু প্রজেক্টে ইমপ্যাক্ট ফেলে, এবং এইটা মাথায় রেখে আপনাকে প্রজেক্টে কিন্তু করতে হবে। পেইড ফেয়ারলি ফর ওয়ার্ক পারফর্মড, এটা যদি ঠিক না থাকে অর্গানাইজেশনের কাজ হবে ঠিক মতো, আপনি লেবারদের ঠিক মতো টাকা দেন না, লেবাররা কাজ করবে? 1 বছরের প্রজেক্ট 3-4 বছর। হ্যাঁ, এবং আমরা যারা সিভিলে কাজ করি আমাদের মনে হয় 2টা ঈদে সবাইকে ভুগতে হয়, তাই না? 2টা ঈদে। হ্যাঁ হ্যাঁ, কারণ লেবাররা বেতন পাওয়ার পর কিন্তু আর ফেরে না, অনেক সময় লাগে, 3 উইকস 4 উইকস হয়ে যায়। সো এটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার পে চেক ঠিক না থাকে তাহলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। একটা কিন্তু বলিউডের মুভি আছে পে চেক, কেউ দেখছেন পে চেক? না ভাই। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং মুভি, দেখেন। এটা সায়েন্টিফিক একটা মুভি আর কি। পরে আরেক সময় এইচআর পথে গিয়ে সেটা বলবো। হ্যাঁ, কি বললেন ভাই নামটা? পে চেক। পে চেক, ওকে। আচ্ছা, এরপরে আসতেছি ম্যানেজমেন্ট এলিমেন্টের মধ্যে আরো অনেক জিনিস আছে। অপটিমাল ইউজ অফ রিসোর্সেস, ক্লিয়ার কমিউনিকেশন চ্যানেলস, এগুলো অর্গানাইজেশন ডিফাইন করা থাকলে সেই অনুযায়ী আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে? এই যে সেফটি অফ পিপল ইন দ্য ওয়ার্ক প্লেস, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন, সিকিউরিটি এবং সেফটি। আমরা যখন টেলিকমের শুরুর দিকে কাজ করতাম, টাওয়ারে মানুষ উঠে যেত উইদাউট এনি বেল্ট, উইদাউট এনি হ্যান্ড গ্লাভস। হ্যাঁ, বিশাল টাওয়ারে উঠে গেছে। এরপরে কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে যে উইদাউট সেফটি এবং সিকিউরিটি ইউ ক্যানট go there. হ্যাঁ, দেন অর্গানাইজেশনাল স্ট্রাকচার টাইপ, এইটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। সেখানে একটা টেবিল আছে, একটা কমপ্লেক্স টেবিল আছে। টেবিলটা দেখতে পাচ্ছেন সবাই? দেখা যাচ্ছে। আচ্ছা, এই টেবিলটা আমি একটু অ্যানোনেট করব। এই টেবিলটা আমাদের একটু বুঝতে হবে ভালো মতো। আচ্ছা, এই টেবিলটার যদি আমরা একটু দেখি যে টেবিলে উপরে কি আছে, project manager's authority, project manager's role, resource availability, who manage the project budget, project management administrative staff, ঠিক আছে? আর work group arranged by, এই 5টা জিনিস আছে, 6টা জিনিস আছে, তাই না? এই কয়েকটা জিনিস আমাদের একটু দেখতে হবে। আর নিচে কি লেফট সাইডে আছে যে সমস্ত অর্গানাইজেশন আসলে আমরা নরমালি মার্কেটে দেখতে পাই, বিভিন্ন ধরনের অর্গানাইজেশনাল টাইপ। আমি 3টা আলোচনা করছিলাম, তাই না? একটা হচ্ছে কি ফাংশনাল, রাইট? একটা বলছিলাম ম্যাট্রিক্স, আর একটা কি বলছিলাম প্রজেক্ট ওরিয়েন্টেড বা প্রজেক্টাইজড। প্রজেক্টাইজড শব্দটা এবার বোধহয় ইউজ করে নাই পিএম বক, ইউজ করছে প্রজেক্ট ওরিয়েন্টেড। যেমন আমরা বললাম রিসার্চ অর্গানাইজেশন, যারা খালি মানে প্রজেক্টের উপর, বা ভেন্ডরস অর্গানাইজেশন গুলা। এই 3টা হচ্ছে মেইন আলোচনা করছিলাম। এর বাইরে এবার পিএম বক আসলে এর আগের ভার্সনে এই 3টাই ছিল, ফাংশনাল, ম্যাট্রিক্স এবং প্রজেক্টাইজ। কিন্তু এইবার পিএম বক আরো কিছু অ্যাড করছে। ঠিক আছে? তো আমি আসলে এই 5টা আগে আলোচনা করি, 3টা আলোচনা করি, তারপরে বাকি 2টা আলোচনা করব। ঠিক আছে? সো আমরা কিন্তু ফাংশনাল অলরেডি বুঝে গেছি যে ফাংশন ওয়াইজ আমরা অর্গানাইজেশনাল ডিপার্টমেন্টগুলোকে ডিভাইড করি। তার মানে কি সাইলো আছে, তাই না? যে মার্কেটিং শুধু মার্কেটিং করতেছে, সেলস শুধু সেল করতেছে, ফাইন্যান্স শুধু ফাইন্যান্স করতেছে। সো দে আর ওয়ার্কিং ইন সাইলোজ। ঠিক আছে? এবং ফাংশনাল অর্গানাইজেশনে প্রজেক্ট ম্যানেজার, পিএম, যাকে আমরা প্রজেক্ট ম্যানেজার বলতেছি, দেখা যায় ফাংশনাল প্রজেক্ট ম্যানেজারের কোনো অথরিটি থাকে না। কারণ কি, ফাংশনাল যে হেড সে আসলে সবকিছু কন্ট্রোল করে। বুঝতে পারছেন? যেমন
মার্কেটিং এ একটা প্রজেক্ট হবে, খুব বড় একটা প্রজেক্ট, তাহলে দেখা যায় হেড অফ মার্কেটিং সে হচ্ছে সেই প্রজেক্টের ওনার। হ্যাঁ, আর বাকি যাকে প্রজেক্ট ম্যানেজার দায়িত্ব দেওয়া হয় সে আসলে জাস্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে, কোঅর্ডিনেটর। তার কোনো বাজেটের উপর অথরিটি থাকে না, বাজেটের লাগবে তাহলে তাকে যেতে হয় হেড অফ মার্কেটিং এর কাছে, রিসোর্স যদি তার লাগে তাহলে যেতে হয় হেড অফ মার্কেটিং এর কাছে। সো সব ব্যাপারে তাকে হেল্প নিতে হয় হেড অফ মার্কেটিং এর। সো সেটা হচ্ছে ফাংশনাল টাইপ অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজারের অবস্থা। আর আমরা যদি প্রজেক্ট টাইপ অর্গানাইজেশনের কথা চিন্তা করি যেখানে প্রজেক্টই মেইন, যেমন কেউ যদি স্যামসাং R&D তে কাজ করে থাকেন তাহলে ওখানে আসলে মেইন লিড হচ্ছে চিফ অফ প্রজেক্ট ম্যানেজার, যে ডাইরেক্টলি সিইও কে রিপোর্ট করে এবং সে আসলে অ্যান্ড্রয়েড প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার। সো প্রজেক্ট ম্যানেজার তার রিসোর্স, তারপরে রিসোর্সের উপর কন্ট্রোল, বাজেটের উপর কন্ট্রোল, সবকিছু তার উপরে। ঠিক আছে, সেটাকে আমরা বলছি প্রজেক্ট টাইপ অর্গানাইজেশন। আর একটা হচ্ছে ম্যাট্রিক্স, যেটা আসলে দুইটার কম্বিনেশন, ফাংশনাল প্লাস কিছুটা প্রজেক্টাইজ। ঠিক আছে, যেমন জুবাইদা বলতেছিল যে অগমেটিক্সে আমরা অপারেশন করতেছি আবার কিছু প্রজেক্টও করতেছি। সো দ্যাট ইজ নট solely projectized, that is actually combination of functional plus project oriented, যেটাকে আমরা বলতেছি ম্যাট্রিক্স অর্গানাইজেশন। বেশিরভাগ অর্গানাইজেশনে কিন্তু ম্যাট্রিক্স টাইপ অর্গানাইজেশন। ঠিক আছে, আচ্ছা এবার আসি, ম্যাট্রিক্স এর মধ্যে কিন্তু আবার তিনটা ভাগ আছে, খেয়াল করছেন? একটা হচ্ছে স্ট্রং, একটা কি উইক, একটা হচ্ছে ব্যালেন্সড। এবার আমরা একটু অন্যভাবে চিন্তা করি, এই যে এইভাবে এখানে আমরা দেখতেছি না প্রজেক্ট ম্যানেজারের অথরিটি, দেখেন ফাংশনাল অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজারের অথরিটি কি? লিটল অর নান, তাই না? কেন আমি একটা এক্সাম্পল দিলাম যে হেড অফ মার্কেটিং এর হাতে সব কন্ট্রোল অথরিটি, এবং প্রজেক্ট ম্যানেজার রোলটা পার্ট টাইম, তার মানে তাকে অন্যান্য কাজে করতে হচ্ছে, এর সাথে বসে তুমি প্রজেক্টটা ম্যানেজ করো। এবং রিসোর্স অ্যাভেলেবিলিটি, যারা তার আন্ডারে কাজ করবে প্রজেক্টে তাদের উপরে কিন্তু তার খুব একটা অথরিটি নাই, কারণ সে বিভিন্ন অপারেশনে কাজ করে, সাথে সাথে প্রজেক্ট ম্যানেজারকেও প্রজেক্টের কাজে হেল্প করে। আর বাজেটের কন্ট্রোল কার থাকে? পুরাটাই ফাংশনাল ম্যানেজারের হাতে। এবং যে সমস্ত স্টাফ, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে প্রজেক্ট ম্যানেজারকে হেল্প করে তারাও কিন্তু পার্ট টাইম, তারা কিন্তু ফুল টাইম না। এখন এইটা যদি আমরা ডাইরেক্টলি অপোজিটে আসি, কোথায়? প্রজেক্ট ওরিয়েন্টেডে, তাহলে দেখেন কি হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ যারা প্রজেক্ট ম্যানেজারকে হেল্প করে তারা প্রজেক্ট ম্যানেজারের জন্য ফুল টাইম। আচ্ছা আপনারা কি জানেন যে আর্মিতে আছেন না? আর্মিতে কেউ আছে আপনাদের? অনেকেরই আছে তাই না আর্মিতে, ফ্রেন্ড বা মাহবুব ভাইয়ের যেমন ভাই ছিলেন। তো ব্যাটম্যান থাকে না একটা, ব্যাটম্যান, ব্যাটম্যান শুনছেন? হ্যালো, শুনছি ভাই। হ্যাঁ, ব্যাটম্যান কি থাকে? ব্যাটম্যান মানে কি? ব্যাটম্যান হচ্ছে হেল্প করে অফিসারকে সকল কাজে, এই সব কাজে। ব্যাটম্যান কিন্তু solely ফর হিম, তার সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে ব্যাটম্যান হেল্প করবে। আপনার কখন কি লাগবে, কোনটা লাগবে, সবকিছু সে ম্যানেজ করবে। সো দ্যাট ব্যাটম্যান ইজ ফুল টাইম 24/7 ফর দ্যাট মেজর বা দ্যাট আর্মি অফিসার। সো আপনি যদি প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশনে কাজ করেন তাহলে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ আপনার জন্য ফুল টাইম, এবং বাজেটের উপর কন্ট্রোল কার? প্রজেক্ট ম্যানেজারের, নট ফাংশনাল ম্যানেজারের। এবং রিসোর্স অ্যাভেলেবিলিটি, যে সমস্ত রিসোর্স আপনাকে দেওয়া হবে, পিপল রিসোর্স, ফিজিক্যাল রিসোর্স, সবকিছুর কন্ট্রোল অলমোস্ট হাই টোটাল হচ্ছে আপনার। আর প্রজেক্ট ম্যানেজার রোল হচ্ছে ফুল টাইম। ঠিক আছে, এবং প্রজেক্ট ম্যানেজার অথরিটি হচ্ছে অলমোস্ট টোটাল। তাহলে কি এইটা এবং ফাংশনাল যদি আমরা চিন্তা করি এবং যদি প্রজেক্ট ওরিয়েন্টেড চিন্তা করি তাহলে কি হবে? দুইটা একটা আরেকটা কি অপোজিট নাকি সিমিলার? অপোজিট, ফুললি অপোজিট, রাইট? ফুললি অপোজিট। আচ্ছা এখন আসেন আমাকে এখন বলেন যে আমরা দেখতেছি স্ট্রং এবং উইক, উইকের সাথে যদি আমরা মিলাই তাহলে উইক দেখবো কিসের কাছাকাছি? ফাংশনালের। ফাংশনাল। হ্যাঁ দেখেন, উইকটা কাছাকাছি হচ্ছে ফাংশনালের, রাইট? আর স্ট্রংটা দেখেন, স্ট্রং এর যদি ক্যাটাগরি দেখেন দেখবেন যে সব কিছুর কাছাকাছি প্রজেক্ট ওরিয়েন্টেড। ঠিক আছে, আর ব্যালেন্স কি? ব্যালেন্স কিন্তু মোটামুটি মাঝামাঝি আর কি, ব্যালেন্সড।
ঠিক আছে, মাঝামাঝি, মানে ফাংশনালও না ফুল, আবার প্রজেক্ট ওরিয়েন্টেডও না। আচ্ছা এখন বলেন, আপনি যদি প্রজেক্ট ম্যানেজার হন তাহলে কোন ধরনের অর্গানাইজেশন আপনি প্রেফার করবেন? আপনাকে যদি চয়েস দেওয়া হয় যে আপনি ফাংশনাল অর্গানাইজেশনে কাজ করতে পারবেন, প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশনে কাজ করতে পারবেন, এবং আপনি প্রজেক্ট ম্যানেজার, পিএমপি সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার, তাহলে কোথায় কাজ করবেন? আপনি পছন্দ করবেন প্রজেক্ট ওরিয়েন্টেড, রাইট? কারণ এখানে আপনার সবকিছু অথরিটি, ইউ আর দ্য বস। আচ্ছা এখন ধরেন কোন একটা ম্যাট্রিক্স অর্গানাইজেশন আপনি কাজ করতেছেন, এখন কোনটা চুজ করবেন, স্ট্রং নাকি উইক? স্ট্রং, কারণ দ্যাট ইজ আপনার জন্য বেটার হবে প্রজেক্ট ম্যানেজমেন্টে। এখন চিন্তা করেন যদি আমরা সবকিছু এখান থেকে ইরেজ করে ফেলি, ক্লিয়ার করে ফেলি, আসলে কি আমরা কি খুব কমই পাবো, তাই না? বাংলাদেশে এগুলো নিয়ে ফলো করা হয় না কোনো কোম্পানিতেই। মানে আমরা আসলে আরআইবিসি করে। জামাল ভাই আপনি আপনার অভিজ্ঞতাই বলেন, এভাবে কি আমরা ফলো করতে পারি? হ্যাঁ আমরা করি তো, আমরা করতেছি আচ্ছা না। এখন আসল কথা যেটা বলি সেটা হচ্ছে আসলে আমাদের নিজেদের কিন্তু অর্গানাইজেশনের উপর কোনো কন্ট্রোল নাই, অর্গানাইজেশন স্ট্রাকচারের উপরে প্রজেক্ট ম্যানেজার হিসেবে, তাই না? যারা অর্গানাইজেশন তৈরি করতেছে তাদের কিন্তু তারা আসলে কিভাবে অর্গানাইজেশন চালাচ্ছে তার উপর ডিপেন্ড করতেছে। তো আপনাকে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার মনে রাখতে হবে আপনি কোন ধরনের অর্গানাইজেশনে আসছেন সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি প্রজেক্ট ফাংশনাল অর্গানাইজেশনে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে ধরেই নিতে হবে যে আপনার কিন্তু এই জিনিসগুলো নাই। সো তখন কিন্তু আপনাকে ওইভাবে ওই মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে। আপনি যদি স্ট্রং অর্গানাইজেশনে কাজ করেন তাহলে আপনার মাইন্ডসেটটা এরকম হতে হবে যে I am having all the control, so can I have lot of flexibility and I have lot of authority to do. ভাই একটা কোশ্চেন আছে, আনিস ভাই যেটা বলতেছিল, মানে আমাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশে অর্গানাইজেশনটা যে আসলে কোন টাইপে চলতেছে এটাই তো মানে প্রজেক্ট ম্যানেজাররা জানে না ঠিকমতো। এটাই প্রজেক্ট ম্যানেজাররা জানে না। ভাই আমি একটু শেয়ার করি, মানে আমি যেহেতু এলজিডি একটা অর্গানাইজেশন, একটা বিশাল অর্গানাইজেশন, বিশাল বলতে এই মিন করছি যে আমাদের এখানে স্টাফ হলো পার্মানেন্ট স্টাফ হলো 13,000, আমাদের 800 অফিস আছে। আমাদের অর্গানাইজেশনটা মোরলি এটা মেট্রিক স্ট্রং টাইপের একটা অর্গানাইজেশন। তো যেহেতু প্রজেক্ট বেসড একটা অর্গানাইজেশন বলতো আর কি, কারণ 100 প্রজেক্ট আমাদের একসাথে রান করছে এখন এট এ টাইম, ডোনার সহ বিভিন্ন সব ডোনার, 13টা ডোনার এবং গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্টও আছে। তো এটা মোরলেস আমার কাছে মনে হচ্ছে এই এক্সপ্লেনেশনে এটা মেট্রিক স্ট্রং এ যায়। ঠিক আছে। আচ্ছা এখন যেটা আসলে ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে যে আচ্ছা এখন আর বাকি দুটো নিয়ে একটু আলোচনা করি। যে বাকি দুটো যদি আমরা দেখতেছি, একটা হচ্ছে অর্গানিক, দেখছেন অর্গানিক, এটা হচ্ছে ছোট অর্গানাইজেশনের ক্ষেত্রে, ছোট অর্গানাইজেশন যাদের আসলে আছে না যে 10 জন এমপ্লয়ি, 15 জন এমপ্লয়ি, 20 জন এমপ্লয়ি, এই ধরনের অর্গানাইজেশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য আর কি লাইনটা। সো পিএমবক আসলে এখন কিছু বাদ দেয় নাই, যে যারা ছোট অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজ করে তাদেরটাও কনসিডার করছে। আর আরেকটা জিনিস দেখেন এখানে কনসিডার করছে ভার্চুয়াল। হ্যাঁ আমরা কিন্তু এখন বেশিরভাগ অর্গানাইজেশনে ভার্চুয়াল, এখন তো পুরোটাই ভার্চুয়াল, তাই না? আমরা যারা কাজ করতেছি এখন পুরো ভার্চুয়াল। তো পিএমবক কিন্তু এইবার এটা অ্যাড করছে, এর মধ্যে আবার কোভিড সিচুয়েশন চলে আসলো। সো ভার্চুয়াল অর্গানাইজেশনে যখন আমি কাজ করব, দ্যাট মিনস কিন্তু আমার টিম বিভিন্ন দেশে কাজ করতেছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, বিভিন্ন কালচারে আছে। যারা আমরা আউটসোর্স ইন্ডাস্ট্রিতে কাজ করছি আগে, যেমন আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার বা ফাইভার, তাদের কিন্তু অনেক সময় এরকম করতে হয়েছে, কয়েকটা দেশের লোকজনকে নিয়ে কাজ করতে হয়েছে, খুবই টাফ কিন্তু। সো আপনাকে কিন্তু তখন মাথায় রাখতে হবে যে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনি কিভাবে কাজ করবেন তাদের সাথে। আর হাইব্রিডটা হচ্ছে মিক্স, হাইব্রিডটা হচ্ছে মিক্স, যে কোনো দুইটার মিক্স আর কি, ফাংশনাল বা প্রজেক্ট ওরিয়েন্টেড মিক্স। আর পিএমও অফিস নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব, আজকে মনে হয় আলোচনা করতে পারবো কিনা সন্দেহ হচ্ছে, পিএমও অফিস নিয়ে পরে আলোচনা করব। আচ্ছা এখন লাস্ট যেটা এই টেবিলের উপর বলতে চাই আমি, সেটা হচ্ছে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যে অর্গানাইজেশনে কাজ করেন সেটা আপনাকে বুঝতে হবে এবং মনে রাখতে হবে যত আপনি টেবিলের লেফট থেকে রাইটে যাবেন, তাই না? লেফট থেকে রাইটে মানে কি, এখন আর লেফট থেকে রাইটে নাই, মানে আপনি যত ফাংশনাল থেকে প্রজেক্টাইজের দিকে যাবেন, আমি এইভাবে দেখাই, তত আসলে আপনার প্রজেক্ট ম্যানেজারের অথরিটি, প্রজেক্ট ম্যানেজারের রোল, অ্যাভেলেবিলিটি, রিসোর্সের, বাজেটের উপর কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের ফুল টাইম,
এটা যত আপনি ফাংশনাল থেকে প্রজেক্টাইজে যাবেন তত আসলে কি বাড়তে থাকবে, তত আপনি বেশি কন্ট্রোল পাবেন। এটা হচ্ছে অ্যানাদার টেক অ্যাওয়ে ফ্রম দিস টেবল। সো আমি যদি র্যাপ আপ করি এই ফিগারটা দিয়ে, তাহলে বুঝতেছি ফাংশনাল থেকে আমি যত প্রজেক্টটাতে যাব তত অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমার রিসোর্সের উপর অথরিটি, বাজেটের উপর অথরিটি, কন্ট্রোল সবকিছু বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটু ফিরে আসে ব্যাক করলাম, যে এখানে কিন্তু একটা কথা বলছে যে ডিটারমিনেশন অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্গানাইজেশনাল স্ট্রাকচার টাইপ ইজ এ রেজাল্ট অফ দ্য স্টাডি অফ ট্রেড-অফস বিটুইন টু কি ভেরিয়েবলস। The organizational structure type available for use and how to optimize them for a given organization. আমরা যখন অর্গানাইজেশনাল লেভেলে চিন্তা করব, আমার অর্গানাইজেশন যদি প্রজেক্ট নিয়ে কাজ করে, তাহলে আসলে আমার আসলে চুজ করা দরকার যে ট্রেড অফ করতে হবে আর কি, যে আমার এই অ্যাভেলেবল অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে, যেহেতু আমি প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন, তাহলে আসলে আমার কোন ধরনের স্ট্রাকচারকে ফলো করা উচিত অ্যাজ এ অর্গানাইজেশনাল ওনার, সেটা আমাকে বুঝতে হবে এবং ইউজ করতে হবে। আর যারা আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের আসি, প্রজেক্ট ম্যানেজার হিসেবে, তাকে আসলে আমার অবস্থানটা বুঝতে হবে যে আমি কোন ধরনের অর্গানাইজেশনে কাজ করতে চাই। ওইভাবে আমাকে স্টেক হোল্ডার এবং আমার ম্যানেজমেন্টকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর কি সবার ধৈর্য আছে নাকি শেষ? আমি মনে হয় লাস্ট আর 5 মিনিট সময় নেই। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে ফাইন। সো এইখানে আমরা একটু যাব, যেটা সো দেখেন, এই যে আমি এখন স্লাইডটা দেখতেছি না, স্লাইডটা দেখতে পাচ্ছেন সবাই? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা সবার কাছে প্রেজেন্টেশন আছে তো না? জি ভাই, আচ্ছা। আচ্ছা, আমি আপনাদেরকে সবাইকে কিন্তু এই যে আমি এখন একটা অপশন আপনাদের এখানে চলে আসবে, আপনারা ব্রেক আপ রুমে যাবেন, ব্রেক আউট রুমে 5 জন করে যারা অ্যাভেলেবল আছেন এখানে, এবং আপনারা জাস্ট 2 মিনিট আলোচনা করবেন যে এখানে যে 3টা পিএমও টাইপ বলা হয়েছে। পিএমও মানে কি? প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। এটা আমরা সবাইকে জানি পিএমওটা কি। তার মানে কোনো অর্গানাইজেশনের যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস থাকে, তারা আসলে সেন্ট্রালি প্রজেক্ট ম্যানেজ করবে। ঠিক আছে? সেন্ট্রালি একটা বডি, একটা ডিপার্টমেন্ট যারা অর্গানাইজেশনের সমস্ত প্রজেক্ট ম্যানেজ করবে। তারা প্রজেক্ট ম্যানেজারকে মেন্টর করবে, প্রজেক্ট ম্যানেজারকে সাপোর্ট দিবে, তারা প্রজেক্ট ম্যানেজমেন্ট দিবে, তারা গভর্নেন্স দিবে, তারা পলিসি, প্রসেস, প্রসিডিউর, তারপরে মেথডোলজি ডেভেলপ করবে এবং সেটাকে সবাইকে ফলো করতে বাধ্য করবে। এবং তারা সিঙ্গেল পয়েন্ট হিসাবে সমস্ত রিপোর্ট নিবে, রিপোর্ট জেনারেট করবে এবং সেটা ম্যানেজমেন্টকে দিবে। সো দে উইল বি দ্য ব্রিজ বিটুইন দ্য অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি, organizational top and with the bottom actually related to project. So এখানে দেখেন পিএমও 3 ধরনের হয়, একটা হচ্ছে সাপোর্টিভ, একটা হচ্ছে কন্ট্রোলিং, একটা হচ্ছে ডাইরেক্টিভ। ঠিক আছে? সো আমি জাস্ট আপনাদের পাঠিয়ে দিচ্ছি, আপনারা যা জয়েন করবেন, হ্যাঁ জয়েন করলে চলে যেতে পারবেন, করে আপনারা 5 জন আলোচনা করবেন যে আসলে একটা পিএমও অফিস যদি আমরা কোনো অর্গানাইজেশন নতুন ভাবে এস্টাবলিশ করতে চাই, তাহলে কোন টাইপের পিএমও অফিস দিয়ে শুরু করা উচিত, করলে কি বেনিফিট। বুঝতে পারছি? কোনো কোশ্চেন আছে? হ্যালো, হ্যাঁ কোশ্চেন নাই না? তাহলে আমি কিন্তু পাঠিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা শুধু জয়েন ক্লিক করবেন। আচ্ছা ভাই, জি, ওকে ফাইন। Just only 3 minutes. কোথায় ভাবে পাঠাইছেন? এই যে পাঠাইছি এখন। জয়েন জাস্ট ক্লিক জয়েন করেন। জয়েন করে এবং সবাই আপনাদের ভিডিও অন করেন নিজেরা, যাতে নিজেরা টিমের মধ্যে কথা বলতে পারেন। তো কি আলোচনা হয়েছে? জি, আমাদের তো আলোচনা মনে শেষ হয়ে গেল, মানে আর 10-17 সেকেন্ড বাকি ছিল এখানে ব্যাক করার জন্য। হ্যাঁ, আর আমাদের তো ডিসকাশন শেষই হলো না। রাজা ভাই কি আপনি আমাদেরকে ধরে নিয়ে আসছেন? আইডিয়াটা বেশ ভালো ছিল। ভাই গুড আইডিয়া। হ্যাঁ হ্যাঁ, এক্সেলেন্ট আইডিয়া ছিল। ওকে ফাইন, তাহলে এখন বলেন আমাকে যে আমরা কি পার্থক্যগুলো বুঝতে পারছি? সাপোর্টিভ কি,
সবাই ভিডিও অন করেন। হ্যাঁ, আমরা এটা লাস্ট তো আর কথা বলবো না, ভিডিও অন। আচ্ছা, এইখানে আসলে আমাদের যে তিনটার যে ক্যাটাগরিটা বলা হয়েছে, হ্যাঁ, ওই তিনটা ইন্ডিভিজুয়ালি আসলে অনেকটা বুঝতে আমরা সক্ষম না মনে হয়, আমি না অ্যাকচুয়ালি, যে আসলে কোনটার পাওয়ার কতটুকু আর কোনটা, যেমন সাপোর্টিং থাকলে আমাকে কি কি জানতে হবে, কতটুকু আমার ধারণা থাকতে হবে, তাহলে আমি শুধু সাপোর্ট দিয়েই ক্যাপাবল। আবার কন্ট্রোলিং করতে গেলে আমাকে কি পরিমাণ ক্যাপাবিলিটি থাকতে হবে। আবার ডাইরেক্টিভ ওটাতে যেটা থার্ড ওয়ান, ওটা তো দেখেই বোঝা যাচ্ছে যে সবকিছুর কর্তা আমি, কিন্তু সেটা করতে গেলে তো আমাকে এরকম ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটিও থাকতে হবে। এই জায়গাটা আপনি না, কিন্তু এটা হচ্ছে পুরো ডিপার্টমেন্ট, পিএমও অফিস। ডিপার্টমেন্ট, হ্যাঁ পিএমও, হ্যাঁ এটা পিএমও একটা একটা ডিপার্টমেন্ট ক্যাপাবল হতে হবে পিএমও কে। কারণ আমি আসলে যে আইডিবি একটা প্রজেক্টে কাজ করছি, তো আমি কাজ করছিল প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্টের সাথে, যেটা পিএমসি ছিল, আর আমাদের উপর দিয়ে বস ছিল হলো পিএমও, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। ওনাদের যে একটা ঢাকাতে একটা অফিস আছে, সেটা হলো পিএমও। তো ওই প্রোগ্রামটার ওরা পিএমও হিসেবে কাজ করছে। তো ওই জায়গা থেকে একটু ধারণা ছিল, বাট আর একটু ডিটেইলস হয়তো বুঝতে পারবো আসলে কোনটা আমাদের জন্য বেটার। ভাইয়া আমি একটা কোশ্চেন দিয়েছি সবাইকে, এটা একটু মানে আপনার ডিসকাশন শেষ হলে একটু আলাপ করে না। আচ্ছা ঠিক আছে, পরে আমি চ্যাট বক্সে একটা কোশ্চেন আসছে, নো প্রবলেম। আচ্ছা, এখন সাপোর্টিভ এই তিনটা বুঝতে পারছে কিনা কেউ ব্যাখ্যা করতে পারবে? সাপোর্টিভ কি, কন্ট্রোলিং কি, আর ডাইরেক্টিং কি? জি, আমি একটু ফ্লোর দিলে ভাই আমি করি ব্যাখ্যা। অ্যাকচুয়ালি পিএমও অফিস যদি জাস্ট লাইক ওয়ার্ক অ্যাজ, আপনি কোন গ্রুপের, আপনি কোন রুমের? আমি রুম নাম্বার 1। আচ্ছা ফাইন। হ্যাঁ, মানে যদি পিএমও অফিস কাজ করে জাস্ট লাইক কনসালটেন্ট, ওনারা যেমন অফিস শুধু প্রসিডিউরস, মেথোডোলজিস এগুলো সাপোর্ট দিয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে সাপোর্টিভ, বাট তার কোনো রুল থাকবে না, মেজর কোনো রুল প্লে করবে না। বাট ওইটা যদি হয় এরকম, সে সাপোর্টও দিবে প্লাস সে প্রজেক্টটা কন্ট্রোল করবে, তখন ওইটাকে বলা হচ্ছে কন্ট্রোলিং। আর ডাইরেক্টিভটা বলা হচ্ছে যে তাকে যেমন ধরেন যে স্পন্সরদের সাথে কথা বললাম, মানে ইন অল অ্যাসপেক্ট সে কন্ট্রোল করবে, সেটাকে বলা হচ্ছে ডাইরেক্টিভ, সো ফার আমার আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, রুম 2 থেকে কেউ কিছু বলবেন? রুম 2 আমরা মনে হয় যখন ব্রেকআউট রুমে যাব তখন একজনকে বলবো, ডেজিগনেটেড করবো যে কি আমাদের স্পোকসম্যান হবে, ফলে এখানে এসে উনি কথা বলবে আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রুম 2 থেকে কেউ বলবেন? আমরা কিন্তু দিয়েছি, রুম 3 থেকে আমরা হাবিব ভাইকে বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, রুম 2 নাইটটা ছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, রুম 2 তে আমরা ডিসকাস করতে যেটা করছিলাম আর কি, বেসিক্যালি পরে ডিসকাশন শেষ হয়ে গেল। তো আমি যেটা বলছিলাম আর কি, যে আসলে যখন একটা মানে নাম্বার অফ প্রজেক্টস যখন বেশি হবে বা সাইমালটেনিয়াসলি যখন 10-15টা প্রজেক্ট হবে, তো ইনিশিয়ালি যদি ওই ডিরেক্টিভ কন্ট্রোলটা অ্যাক্টিভেট করা হয়, তাহলে সেক্ষেত্রে প্রজেক্টগুলো অনেক স্মুথলি রান করবে। এবং প্রজেক্টে যেহেতু তারা কন্ট্রোল মনিটর এবং থাকবে আলাদা পিএমও অফিস, যখন এটা করবে তখন সেই ক্ষেত্রে প্রজেক্টগুলো স্মুথলি রান করবে এবং প্রজেক্ট ম্যানেজাররা অনেক ইজিলি প্রজেক্টগুলো এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারবে। এটা আমি বলতে যাচ্ছিলাম, বাট আমার রুমের যারা বাকিরা আসলে ডিসকাশনটা আসলে হয় একটু লম্বা সময় লাগতো, আমরা আজকে আসলে সময় নাই তো এই জন্য কম সময় দিছিলাম। আচ্ছা, আমরা জাস্ট আজকে ডেফিনিশনটা একটু বুঝি। সাপোর্টিং মানে হচ্ছে আমি টেমপ্লেট, মেন্টরিং, ট্রেনিং এসব দিয়ে আমি সাপোর্ট দেব, ঠিক আছে, জাস্ট হেল্প করব, স্টোরি গল্প বলে, আগের লেসন লার্ন বলে আমরা হেল্প করব। আর যে হচ্ছে কন্ট্রোলিং, মানে হচ্ছে আমি বিভিন্ন মেথোডোলজি দিছি, টেমপ্লেট দিছি, এবং আমি এনশিওর করব অডিট করে যে এটা সবাই ম্যানেজ মানে ফলো করছে কিনা। যদি না ফলো করে তাহলে আমার সেই পাওয়ার আছে যে আমি তাদেরকে করতে পারবো আর কি, হ্যাঁ, মানে বাধ্য করতে পারবো। সো একটা হচ্ছে সাপোর্টিং এ শুধু আমি সাপোর্ট দিয়ে যাব, কোনো বাধ্যবাধকতা নাই, আমি কোনো অডিট করব না বা না করলে কিছু বলতে পারবো না। কিন্তু কন্ট্রোলিং এ হচ্ছে যে আমি যে সাপোর্টিং দিলাম, টেমপ্লেটস দিলাম, মেথোডোলজি দিলাম, হাবিব একটা প্রশ্ন করছে যে ম্যান্ডেট ফিল আপ করতে হবে, ফিল আপ করতে দিলাম, ফিল আপ না করলে কিন্তু প্রবলেম আছে। তো সেই ধরনের পিএমও কিন্তু হচ্ছে কন্ট্রোলিং। সাপোর্টিং প্লাস যেটা ওরা করতে বলছে সেটা না করলে দে ক্যান গো ফর অ্যাকশন, হ্যাঁ, সেটা হচ্ছে কন্ট্রোলিং। আর ডাইরেক্টিং হচ্ছে সেই পিএমও যারা নিজেরা প্রজেক্ট ম্যানেজ করে, তার মানে সমস্ত প্রজেক্ট ম্যানেজার তাদের আমব্রেলার তলে নিচে আছে। যখন যে ডিপার্টমেন্টে বা যে প্রজেক্ট করতে হয় তারা প্রজেক্ট ম্যানেজার অ্যাসাইন করে দেয়, নট যে ওই ডিপার্টমেন্টের প্রজেক্ট ম্যানেজার আছে সে করতেছে, এরা শুধু সাপোর্ট বা কন্ট্রোল করতেছে, এটা না, তারা নিজেরাই প্রজেক্ট ম্যানেজ করতেছে। বুঝতে পারতেছি? সেটা হচ্ছে ডাইরেক্টিং।
তার মানে কি সেই পিএমওটা সবচেয়ে স্ট্রং যারা আসলে ওই লেভেলে যেতে পারবে পিএমওতে, মানে ডাইরেক্টিং এ। যখন আপনি ওই লেভেলে যাবেন, যেটা মাসুদ রানা বলতেছিল যে আমাদের তো তাহলে সেরকম ক্যাপেবল হতে হবে। তো পিএমও যতক্ষণ পর্যন্ত ওই লেভেলে না যায় ততক্ষণ পর্যন্ত এই কাজ করতে পারবে না, পরে আপনি প্রজেক্টে আপনি বিপদে পড়ে যাবেন। সো আপনাকে আসলে কি করতে হবে তাহলে, প্রথমে সাপোর্টিং রোল প্লে করতে হবে, দেন আপনাকে যেতে হবে কন্ট্রোলিং এ যখন আপনিও ম্যাচিউর হতে থাকবেন, তারপরে ফাইনালি যাবেন পিএমওতে, মানে ডাইরেক্টিং এ। হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু পিএমও ফেল করে, কারণ হচ্ছে সবাই ডাইরেক্টিং এ চলে যায়। কারণ কি, ডাইরেক্টিং মানে কি, সে কিন্তু ডাইরেক্টলি সিএ কে রিপোর্ট করে নরমালি, ওই ধরনের স্ট্রং পিএমও। তখন সে সবাই কাছেই ইম্পোজ করতে চায়। তো প্রথমে যদি আপনি সাপোর্ট না দিয়ে ইম্পোজ করা শুরু করেন যে সব রিপোর্ট এখন আমাকে দিবা, হ্যাঁ, তখন কিন্তু সবাই আসলে বেঁকে বসে, যেটা চেঞ্জ ম্যানেজমেন্ট খুব ডিফিকাল্ট। সেই জন্য আসলে স্মুথলি হ্যাভ টু মুভ উইথ পিএমও। এই পর্যন্ত থাক, কালকে আমরা পিএমও নিয়ে আরেকটা কথা বলবো আর কি। হ্যাঁ জি জি, এটা ওকে। আজকে আমরা অনেক দেরি হয়ে গেল, আজকে আমরা এখানে শেষ করি। সো ধন্যবাদ সবাইকে। হ্যাঁ ওকে, ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ একই সময়। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান।